ওকে, সো লেটস স্টার্ট। আজকে তোমাদের সি এর আমি একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, ঠিক আছে? আজকে আমি লুপ স্টার্ট করব। আমি যতটা জানি যে আমি তোমাদেরকে বি অ্যান্ড ডি থেকে নেই, বাট আজকে থেকে আমি বি ডি সি সবাইকে একসাথেই নেব, ঠিক আছে? ওকে। ওকে ম্যাম। আর সবাই একটু আমার পড়ার সাথে সাথে সবাই মিউট হয়ে রাখবে না, একটু রেসপন্স করবে, আদারওয়াইজ আমি বুঝবো যে তোমরা শুনতে পাচ্ছ বা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। এখনো অনেকেই জয়েন হচ্ছে, জয়েন হয়ে নাও, আমি তারপরে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। চলো লেটস স্টার্ট। আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা একটু কনফার্ম করবে স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। ওকে, ওকে ম্যাম। দেখো হচ্ছে না ম্যাম এখনো আসেনি। না ম্যাম। দাঁড়াও একটু দাঁড়াও। এবার একটু দেখো তো আমি স্ক্রিনটা শেয়ার হয়েছে নাকি, ইয়েস ম্যাম। কনফার্ম করো। ওকে, ইয়েস ম্যাম হয়েছে। হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? যেখানে অসুবিধা হবে আমাকে বলবে। ওকে, লেটস স্টার্ট। ওকে ম্যাম। চলো, লাস্টে আমি তোমাদেরকে ইফ অবধি করিয়েছিলাম, তাই তো? ইফ এলস কন্ডিশন অবধি করিয়েছিলাম, ইয়েস ম্যাম। তাই তো? আচ্ছা, সো ইফ এলস অবধি কারো কোনো ডাউট আছে? হেডার ফাইল কারো কিছু ডাউট আছে? আগে একটু ডাউট দেখে নি, কারো কিছু থাকলে সেটা ক্লিয়ার করেন, দেন আজকে লুপ স্টার্ট করব। আছে? ম্যাম বলছি পুরোনো জিনিসগুলো একটু রিক্যাপিচুলেট করা কি একটুখানি কি যেতে পারে? অল্প আচ্ছা অল্প একটুখানি। আচ্ছা, ঠিক আছে। তুমি কি সি সি এর আছো? ইয়েস ম্যাম। সি ম্যাম, সি মেকানিক্যাল সি ম্যাম। ম্যাম আমাদের তো সেরকম ক্লাস পাইনি আমরা থিওরি, আপনার যদি একটু বলে দিতেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটা কি অনেকটাই হয়ে গেছে, মানে ওদের প্রোগ্রামিং এ ওরা ঢুকে গেছে অলরেডি। তো ঠিক আছে, আমি একটু আধটু বলে নিচ্ছি, ঠিক আছে? বলে দেন আমি লুপ স্টার্ট করে দিচ্ছি। চলো, ঠিক আছে। দেখো বেসিক্যালি কি হচ্ছে যে আমাদের সি কি, তাই তো? আমাদের হয়তো একটা কোয়েশ্চেন আসতে পারবে, ম্যাম আমরা সি হলো আমাদের একটা ল্যাঙ্গুয়েজ, যেমন আমাদের হিন্দি, বেঙ্গলি, ইংলিশ এগুলোতে আমরা কথা বলছি, ঠিক তেমনি সি হলো কি, সি হলো আমাদের একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে তো? এবার এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের এখন কোয়েশ্চেন আসতে, ম্যাম আমরা সি ল্যাঙ্গুয়েজটা কেন শিখবো? আমাদের দরকার কি? আমাদের হঠাৎ করে একটা এরকম একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার তো একটু দরকার হতে পারে, সেই ল্যাঙ্গুয়েজটা শেখার দরকার কিনা। তো দেখো, এই যে আমরা ধরো আমরা অনেকেই জানি যে আমরা এই যে যে ভাষায় কথা বলছি, এই যে সাপোজ দেখো যে আমি যে ওয়ার্ড প্যাডে এটা লিখছি, হ্যাঁ, কম্পিউটার কি আদৌ এই ভাষাটা বুঝতে পারে? বলো। না ম্যাম। না ম্যাম। কম্পিউটার অনলি কি বুঝতে পারে? 0 and 1 বাইনারি কোড অর বাইনারি মেশিন নাম্বার ম্যাম। পারে, এক্স্যাক্টলি। এন্ড আমরা কিসে কথা বলছি? দিস ইজ দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো তাহলে কি ছিল এই এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে দুজনে কেউ কাউকে বুঝতে পারছি না, কেউ কাউকে বুঝতে পারছি না। তো তো এই যখন ফার্স্ট কম্পিউটার মানে তৈরি হয়, তখন এটা খুব প্রবলেম হয়ে যেত, তাই তো? যেমন দেখো, আমাদেরকে নতুন যখন আমরা একটা ভাষা ইংলিশ শিখেছিলাম, আমাদের ইংলিশে গ্রামার শিখতে হয়েছিল, তাই তো? কেন শিখেছিলাম? যে যখন দেখো ফরেন থেকে কেউ একজন ইংলিশে এসে কথা বলছে বা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিছু লিখতে হচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না,
আমাদেরকে খুব মানে ধরো কিছু হতো কি একটা প্যারাগ্রাফ আছে, তুমি যদি সেটা বুঝে মুখস্থ করো তাহলে তুমি নিজে নিজে লিখতে পারবে, আর যদি তুমি না বুঝে মুখস্থ করো তাহলে তোমাকে একটু টাফ হবে, তাই তো? একটা প্যারাগ্রাফ যদি তুমি বুঝতে পারো তুমি নিজেই লিখতে পারবে, আদারওয়াইজ তোমাকে ওটা মুখস্থ করতে হবে। তো এই যে এই জিনিসটা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করলাম, আমরা করলাম কি এই ল্যাঙ্গুয়েজটা শিখলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখলাম। ঠিক তেমনি কম্পিউটার তো বুঝতে পারছে যে কম্পিউটার বাইনারি কোডে কম্পিউটার কাজ করছে, অ্যান্ড আমরা করছি হলো হাই লেভেলে। তো কম্পিউটার তো কোনো সময় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না, তো আমাদেরকেই শিখতে হবে সেই বাইনারি কোড ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর ইউজার। তো তার জন্য তাহলে একটা মিডিয়েটার হলে কেমন হয়, যে মিডিয়েটারটা when we will give our high level language is it is converted this into the machine level language and vice versa process। কম্পিউটারে যখন আমাদের মানে সেই আর কি মিডিয়েটারকে তোমার বাইনারি ল্যাঙ্গুয়েজ দিচ্ছে, সরি বাইনারি কোড আর মেশিন ল্যাঙ্গুয়েজ দিচ্ছে, তো সেই মেশিন ল্যাঙ্গুয়েজকে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেবে। তো এই ওএসটা, এই যে অপারেটিং সিস্টেম, তাই তো, এই যে আমরা আজকাল অ্যান্ড্রয়েড ইউজ করছি, তাই তো, সো এই অপারেটিং সিস্টেমটা কিভাবে তাহলে ম্যাম তৈরি হলো? আকাশ থেকে তো ধাপাস করে পড়ে গেল না, এটা কোনো মেশিন নয় যে ধাচ করে লাগিয়ে দিলাম হয়ে গেল, এটা একটা কি, এটা কি বলো? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম একটা আমার সফটওয়্যার, যেটাকে আমাকে ডিজাইন করতে হয়েছিল, তৈরি করতে হয়েছিল। তো সেই ডিজাইন বা তৈরি করাটা হয়েছিল কোথা থেকে? তখন এই কিছু কিছু ল্যাঙ্গুয়েজকে ইউজ করে, এই ল্যাঙ্গুয়েজের থ্রু কিছু কোডিং ইউজ করে আমাদের এই ধরনের একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে হলো, ঠিক আছে, করা হয়েছিল। আচ্ছা, এইটা করার আগে আমি বলে দিচ্ছি, গ্রুপ সি দেরকে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে তোমাদের জন্য না আমি একটা বা দুটো সিলেবাস বাদে ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করবো, আমি স্যারকে বলি। তাহলে তোমাদের এখন যদি আমি একদম ব্যাকআপটা ধরতে যাই অনেকটা দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো ইভেন বিডি রাও বোর ফিল করবে, কারণ ওরা অলরেডি শিখে এসেছে, তাই তো? বি আর ডি, Yes, ma'am. ইয়েস ম্যাম। শিখে গেছো। তো আমি এই জন্য একটু স্যারের সাথে কথা বলে যদি সামনের সপ্তাহে দুটো বা তিনটে ক্লাস দেওয়া যায়, আমি ওদের যতটা হয়ে গেছে আমি তোমাদেরকে ততটা করিয়ে দেবো। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, আজকে তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, Yes, ma'am. ওভারভিউ। একদম। ওকে, চলো। তো তাহলে এবার একটা কথা হলো যে তাহলে সিটা কি হলো, সেই সি ল্যাঙ্গুয়েজটা দিয়ে বা সেই সি ভাষাটা দিয়ে আমাদের ওই অপারেটিং সিস্টেমটা তৈরি করা হলো, ঠিক আছে? তাহলে কেন সি ল্যাঙ্গুয়েজ আনা হয়েছিল বোঝা গেল। তো এই সি ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি ডেনিস রিচি বলে একজন সায়েন্টিস্ট ওনার ল্যাবরেটরিতে 1972-তে তৈরি করেছিলেন। সেটা দিয়ে উনি ইউনিক্স বলে একটা অপারেটিং সিস্টেম আছে সেইটাকে তৈরি করেছিল, বুঝেছো? এইবার হচ্ছে সি আমাদের কি করতে হবে, তোমাদের বেসিক্যালি সি এ খুব একটা যে থিওরি ঘাটাঘাটি করতে হবে না, তোমাদেরকে মেন হলো সি প্রোগ্রামিং আছে, ওকে, সিলেবাসে। তো এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আমি প্রোগ্রামের সাথে সাথে তোমাদেরকে পড়াবো, মানে পড়িয়ে প্রোগ্রাম করাবো, তার থেকে একটা প্রোগ্রাম করালাম, সেটা কেন করাবো সেই পার্ট গুলো বা সেটার মানে কি বলবো লজিকটা কি, সেখানে সাথে সাথে আমি থিওরিটা ধরিয়ে দেবো, ওকে? তাহলে তোমাদের সুবিধা হবে। জাস্ট এ সেক। ওকে, চলো। তো তাহলে এবার একটা কথায় আসলাম যে ম্যাম এইবার আমাদের তাহলে কি আসছে, নেক্সট আসছে কিছু, আমরা যখন ম্যাথ শিখেছিলাম, আমরা যখন ইংলিশ বলে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম, আমরা কি শিখেছিলাম ফার্স্টে বলো তো? প্রথমে তাদের লেটার গুলো শিখেছিলাম, তাই তো? তো লেটার যখন জানা হয়ে গেল, তখন কি হলো, আমাকে লেটার গুলো বসে একটা ওয়ার্ড তৈরি করা শিখেছিলাম, ওকে? ওয়ার্ডটাও জানা হয়ে গেল, ওয়ার্ড গুলো জানার পরে দুটো দুটো তিনটে তিনটে ওয়ার্ড মিশিয়ে মিশিয়ে একটা সেন্টেন্স করা শিখেছিলাম, তাই তো? তাহলে এই সেন্টেন্স গুলো করার জন্য আমাদেরকে গ্রামারের কিছু রুলের দরকার হয়েছিল, বলো? ইয়েস ম্যাম।
গ্রামারের কিছু রুল, আর সেই রুলগুলোকে এই সি ল্যাঙ্গুয়েজে বলা হয় হলো সিনট্যাক্স, বলা হয় সিনট্যাক্স। ওকে, কি বলা হয়? সিনট্যাক্স। ঠিক আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, দেখা ma'am. যাচ্ছে? দেখা গেলে বলবে, হ্যাঁ। এই প্রোগ্রামটা দেখা যাচ্ছে? Yes, দেখো ma'am, তো visible. হোয়াইট লুপের। Yes, ma'am, হ্যাঁ visible. ম্যাম দেখা Yes, যাচ্ছে। ma'am. দেখো, এইবার আসছি আমি হেডার ফাইলে। ফার্স্টেই আমাকে সিএ করতে হয় হলো, দেখো প্রচন্ড মানে এখন তো উইন্ডোজ 7ই এখন বলতে গেলে ওল্ড ভার্সন হয়ে গেছে, তাই তো? আর তার আগে যেটা ছিল না, উইন্ডোজের যে বেসিকটা ছিল, তো সেটাতে আগে চলতো হলো টার্বোসি। উইন্ডোজ 7 থেকে হলো ডেপসি। ডেপসি তোমরা ল্যাবে যখন কাজ করবে তবে ডেপসিতে কাজ করবে, ঠিক আছে? সো ডেপসি অ্যান্ড টার্বোসি, মানে ডেপসিটা অনেকটা অ্যাডভান্স, বিকজ অফ টার্বোসিতে প্রত্যেকটা কমেন্ট তোমাকে হাতে হাতে লিখতে হয়, বা টার্বোসিতে অনেক সময় সবকিছু কমেন্ট লিখতে হয় না, অনেক কিছু লাগেও না টার্বোসিতে। ওকে, ফার্স্টে আমরা আসছি, দেখো হেডার ফাইল বিডি, এটা কি এমই বিডি, কি এটা? এই যে হ্যাশ ইনক্লুড stdio.h, কোথায় তোমরা? Ma'am, এটা header file. Yes, this is the header file. Okay, sorry, দেখতে পাচ্ছ তো তোমরা? না পারলে আমাকে বলবে, হ্যাঁ আমি ম্যাম দেখতে পাচ্ছি। শেয়ারিং করে নতুন করে করব। ওকে, সো Yes, দিস ma'am, ইজ দ্য visible. হেডার ফাইল। বেসিক্যালি এটাকে আমরা দেখবে, আমি মোটামুটি আগের দিনও ক্লাসেও বলেছিলাম ডটটা কেন ইউজ করা হয়। ডট বেসিক্যালি কোনো ফাইলকে এক্সটেন্ড করার জন্য ইউজ করা হয়। ওকে, সো যেহেতু এটা হেডার ফাইল, তাই ডট এইচ দিয়ে করা হয়। আর এর ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ওকে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, বোঝা গেল? ঠিক তেমনি আরো একটা হেডার ফাইল ইউজ করা হয়, সেটা হলো কোনিও ডট এইচ, দ্যাট ইজ কনসোল ইনপুট আউটপুট। ওকে, স্টেডিও ডট এইচটা হলো পার্মানেন্ট, মানে ওকে লাগবেই। যেমন দেখবে ডেপসি, আমি এটা ডেপসি প্রোগ্রামে করেছি বলে শুধু স্টেডিও ডট এইচ দিয়েছিলাম, ঠিক আছে? স্টেডিও ডট এইচ, কোনিও ডট এইচ দেইনি, বিকজ অফ কোনিও ডট এইচ হলো টেম্পোরারি, ওটাকে দিলেও হয় রিকোয়ার্ড বুঝে ওটাকে দিতে হয়, এবং না লাগলে দিতে হয় না। যেমন ডেপসিতে দিতে, সরি হ্যাঁ ইয়েস, ডেপসিতে কোনিওটা দিতে হয় না। বোঝা গেল এই জায়গাটুকু? ফার্স্ট ফার্স্ট বুঝবে। Yes, ma'am. এবার হেডার ফাইলে ম্যাম কি থাকে? বেসিক্যালি হেডার ফাইলে প্রিডিফাইন্ড ফাইল থাকে, যেগুলো আমরা আমাদের মেন বডিতে ইউজ করব। সি প্রোগ্রামিং এর বডিতে যেই ধরনের ফাইলস গুলো ইউজ করব, সেগুলো হেডার ফাইলে আগে থেকেই ডিফাইন করা থাকে। তাহলে ইজিলি কম্পাইলার বুঝতে পারবে হেডার ফাইল থেকে যখন কম্পেয়ার করবে যে ইজ ইট ওকে, তখন কম্পাইলার ওই হেডার ফাইলের সাথে যখন মেলাবে তখনই বেরিয়ে যাবে তোমার প্রোগ্রামে এরর কোথায় আছে বা লজিক কোথায় ভুল আছে। বোঝা গেল? বোঝা গেল? Yes, ma'am. ভেরি গুড। এইবার আসছি আমার হেডার ফাইল দেওয়ার পরে আসে হলো একটা মেথড দিতে হয়। এখানে মেথডের নেমগুলো যেগুলো হয় না, মেন হলো একটা মেথড নেম, তার আগে আমাকে একটা ইন্টিজার বা বেরিয়ে দিতে হয়, ঠিক আছে? সরি সরি, সো এগুলোকে বলা হয় কিওয়ার্ড। হ্যাঁ, এই ইন, ভয়েড, তারপরে হলো ক্যার, এগুলো অনেক আছে, ঠিক আছে? বা বলা যেতে পারে ডেটা টাইপ এগুলো বেসিক্যালি। তো এইগুলো না রিকোয়ার বুঝে দিতে হয়। যেমন ইন্ট দিলে আমাকে একটা রিটার্ন 0 বলে লাস্টে প্রোগ্রাম শেষ হওয়ার আগে পাস করতে হবে, তার কারণ ইন্টের জায়গাটা অনেকটা থাকে, তাও আমাকে কম্পিউটারকে বলে দিতে হবে যে ইনটু বাইট জায়গা নয়, যে কম্পিউটার তুমি 0 ভ্যালু রিটার্ন করবে। আর যদি ভয়েড মেইন দিই তাহলে কোনো 0 দিতে হয় না, বিকজ ভয়েডের জন্য 0 বাইট জায়গা থাকে। বোঝা গেল? ইয়েস ম্যাম। ঠিক আছে, এবার এখানে দুটো ফাংশন থাকে, একটা প্রিন্টএফ আর একটা স্ক্যানএফ। বলো তো প্রিন্টএফ কার জন্য লেখা হয় আর স্ক্যানএফ কি? একটু বলা শুনি তো, যাদের যাদের করিয়েছি। প্রিন্ট For এফ মানে output, ma'am. ইন্টার ফার্স্ট নাম্বার ম্যাম, ফার্স্ট প্রিন্টএফ কি নাম্বার হয়? আউটপুটের জন্য printf করা। আউটপুট আর কে বলছে যে প্রিন্টএফ ফার্স্ট নাম্বার? প্রিন্টএফটা কেন আউটপুট দেওয়া হয় ম্যাম, বলো? আর হ্যাঁ, আউটপুট ম্যাম আর স্ক্যানএফ ইনপুট। প্রিন্টএফ কেন ইউজ করা হয় বলো? বলো, হচ্ছে তো বলো।
বলো। For output, ma'am. Yes, printf is used for output. That is, ও যে বললো না printf enter the first number, আরে সেটা তো আমি আউটপুটে দেখতে চাইছি যে enter the first number আউটপুটটা আসবে, মানে ব্ল্যাক স্ক্রিনটায়, সেখানে আমি একটা নাম্বার করব। তাই printf Yes, এর ma'am. মধ্যে Yes. printf এর মধ্যে আমি যা যা লিখবো পুরোটাই আমার আউটপুটে চলে আসবে। তাহলে printf is for output function, তাই তো? আমরা আউটপুটে Yes, ma'am. বা রানের যে টেবিলে আমরা যা যা লিখতে চাই, সাপোজ একটু আগে যেটা বললো না ম্যাম, printf ফাংশনের ভেতরে আমরা লিখবো এন্টার দ্য ফার্স্ট নাম্বার। সো যখন আমরা প্রোগ্রামটা কম্পাইল করব, কম্পাইল করার পরে যখন আমাকে এরর 0 দিল, দেন আমরা যখন প্রোগ্রামটা রান করব তখন দেখবে ব্ল্যাক স্ক্রিনের মধ্যে আমাকে ফার্স্টেই লেখা আসবে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ধর আমি দুটো নাম্বার অ্যাড করছি, দেন একটা নাম্বার দিলাম, দেন আবার দেখবে অটোমেটিক্যালি মেসেজটা আসবে এন্টার দ্য সেকেন্ড নাম্বার, বিকজ ওই এন্টার দ্য সেকেন্ড নাম্বার আমি আমার প্রোগ্রামে প্রিন্টএফ এ লিখেছি। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে প্রিন্টএফ ফাংশনটা কিসের জন্য লেখা, বলবে প্রিন্টএফ ইজ ফর আউটপুট। এন্টার দ্য ফার্স্ট নাম্বার ওটা নয়, এগুলো তো আমি একটা মেসেজ পাস করছি। হ্যাঁ আমি ম্যাম, তখন বুঝতে পেরেছি। শুভ্র উত্তর দিয়েছিল না, শুভ্র দাস। Yes, ma'am. যখন পড়াবো ভালো করে বুঝবে যেই কোনো জায়গায়, ঠিক আছে? তাহলে তোমাদের যদি ডাউট থাকে তখন আমার কেমন লাগবে যে দেখো আমি ছেলে মেয়েদেরকে এতবার করে বললাম, ওরা স্টিল এখনো শিখলো না। এটা তোমাদের একটা নতুন ল্যাঙ্গুয়েজ। Okay, ma'am. ফার্স্ট ইংলিশ শিখেছিলাম, খুব প্রবলেম হয়েছিল, আস্তে 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 যাও একটা প্যারাগ্রাফ বলো, একটা স্টোরি লিখতে লিখতেই তো আমাদের মধ্যে সেই গ্রামারের নলেজটা বাড়তে ছিল না। তো নো প্রবলেম, তার সাথে একটু বাড়িতে পড়তে হবে। ওকে, চলো নেক্সট। তাহলে আর আসলে স্ক্যানএফ। তাহলে স্ক্যানএফটা কেন হয় বলো? For input, ma'am. ইয়েস, স্ক্যান তো আমাদের সবসময়, আমি কি বলেছিলাম যে আমাদের প্র্যাকটিক্যালি কোনো জিনিসের সাথে কম্পেয়ার করবে। আমরা যখন কোনো কিছু স্ক্যান করতে যাই দোকানে, কি করি? স্ক্যানার মেশিনে আমরা আমাদের একটা পেজ দিয়ে দিলাম, কেন? আমার পেজটা স্ক্যান করে বেরিয়ে আসুক, তাই তো? এটা কিসের জন্য হয়? ইনপুটের জন্য হয়। Yes, চলো, ma'am. চলো এবার প্রিন্টএফ এর কিছু কিছু সিনট্যাক্স থাকে, তো সেই জিনিস আমি বললাম গ্রুপ সি দের জন্য আমি স্যারকে বলবো একটা ক্লাস অ্যারেঞ্জ করে দিতে, ঠিক আছে? তো তাহলে তোমরা বুঝতে পারবে। আজকে একটু বোঝার চেষ্টা করো। আজ আমি প্রোগ্রামে যাব না, আমি আজকে জাস্ট বেসিকে কি লুপটা কি হয়, তিনটে লুপের কি কি কাজ হয়, কিভাবে কাজ হয় সেটা শেখাচ্ছি। চলো লেটস স্টার্ট। সবাই দেখতে পাচ্ছ? আমি এবার একটু তোমাদের Yes, ma'am. অ্যাটেন্ডেন্সটা একটু জাস্ট নিয়ে নিই, হ্যাঁ, এই ফাঁকে জাস্ট a second। আমি একটু স্টপ করলাম শেয়ারিংটা, ঠিক আছে? নাহলে আসছে না। দাঁড়াও। আচ্ছা, তোমরা সবাই এখানে দিয়ে দিয়েছো। জাস্ট a second, আমি একটু এখন আয়ুষ ঘোষ। ম্যাম না, আমি প্রথম থেকেই ছিলাম, আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি লেফট হয়ে গেছিলাম। Sorry. ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, চলো। এবার দেখা যাচ্ছে? Yes, ma'am. ওকে, সো ফার্স্ট ইজ হোয়াট ইজ লুপ। সো লুপ কাকে বলে? আজকে একটা নতুন কিছু আমরা শিখছি, লুপ কাকে বলে। বেসিক্যালি লুপ কি হয় দেখো, লুপ হলো একটা সাইক্লিক ওয়ার্ক। সাইক্লিক ওয়ার্ক মানে কি? ধরো আমরা একটা মানে রাউন্ডে বা সাইকেল ওয়াইজ কোন কাজ করি,
যে কাজটা বারে বারে রিপিটেড হয়, দ্য ওয়ার্ক হুইচ ইজ রিপিটেডলি, তাই তো, রিপিটেডলি যে কাজটা ওয়ার্ক ইজ ডুইং, ওকে, যে কাজটা রিপিটেডলি করছে। ধরো একটা সাইকেল আছে, ধরো সাইকেল মানে কি বলবো, একটা রাউন্ডের মতো আছে, আমি যখন সাইকেলের চাকাটা ঘোরে, হ্যাঁ, কি হয়, একটাই চাকাটা ঘুরতে থাকছে। ধরো আমি যে কোনো একটা সাইকেলের মানে চাকার নিচে একটা আমি বল দিয়ে দিলাম, তো সেই বলটা বারে বারে ঘুরে 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 ঘুরতে থাকে, তো বলো। Yes, ma'am. সো তাহলে মনে রাখবে লুপ কাকে বলে, লুপ মানে যেই কাজটা একের বেশি বার করবে, যখন কোনো কাজ একের বেশি বার করবে তাকে বলা হয় হলো লুপ। ঠিক আছে, Okay, ma'am. বোঝা গেল? হ্যাঁ ম্যাম। তাহলে লুপ মানে যখন মানে আমাদের প্রোগ্রামিং এ কোনো একটা কাজ একের বেশি বার হবে, আর যখন একের বেশি বার হবে সেই কাজটাই কিন্তু দেখবে সাইক্লিক অর্ডারে ঘোরে। সাইক্লিক অর্ডার বুঝতে পারছো কি বলতে চাইছি? Yes, ma'am. মানে গোল 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 করে ঘোরা, সেটাকে বলা হলো সাইক্লিক অর্ডার। ঠিক আছে, এবার লুপ ক রকমের হয়? বেসিক্যালি লুপ হয় 3 রকমের। ম্যাম, while loop, সাইক্লিক মানে আপনি গোল গোল বললেন, ওটা কি অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ম্যাম ক্লকওয়াইজ? ওরকম কোনো ব্যাপার নেই ক্লক অ্যান্টি ক্লকের এখানে। জাস্ট মনে রাখবে লুপ মানে কি, রিপিটেডলি একটা কাজ হচ্ছে। রিপিটেড একটা কাজ কখন হয়, যেটা গোল 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 মুহূর্ত। ঠিক আছে, বোঝা গেল? কোনো সাইক্লিক বা ওকে ম্যাম। আমি যখন প্রোগ্রাম করাবো তখন বুঝতে পারবে ভালো মতো। ঠিক আছে, চলো। সো লুপ তাহলে ক রকমের হলো? লুপ বেসিক্যালি 3টে, while loop, do while loop, for loop। while loop, do while, for loop। ঠিক আছে, চলো এইবার হলো আজকে আসছি while loop কি বলা হয়। while loop কে বলা হয় হলো প্রি টেস্ট লুপ। কি বলা হয়? প্রি টেস্ট লুপ। দ্যাটস মিন এই লুপ, লুপ মানে কি হয় দেখো, আমরা কোনো কাজ করাকে কি বলবো? কন্ডিশন বলবো। আমরা কি শিখেছি, ইফে Yes, কি ma'am. শিখেছি, যে যদি এর এক ভ্যালু 0 থেকে 0 বা 0-র বেশি হয় তাহলে নাম্বারটা পজিটিভ, তাই তো? যদি নাম্বারটার ভ্যালু 0 বা 0 থেকে বেশি হয় তাহলে নাম্বারটা পজিটিভ। তাহলে এই যে কন্ডিশনটা মনে পড়ছে, ভেতরে লিখে দিয়েছিলাম এ or n লিখেছিলাম মোস্ট প্রবাবলি, n greater than equals to 0, then printf number is positive। মনে পড়ছে লাস্ট ডে শিখিয়েছিলাম ক্লাসে? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো সেটাকে বলা হয় হলো কন্ডিশন। কন্ডিশন। সো তাহলে while loop কি করবে? while loop প্রথমেই করবে কি, ওই কন্ডিশনটা কি দেওয়া আছে আগে দেখতে যাবে। ঠিক আছে, কন্ডিশনটা আগে কি দেওয়া আছে দেখতে যাবে। যদি দেখছে যে কন্ডিশনটা ঠিকঠাক আছে, কন্ডিশনটা ট্রু আছে, তাহলে সে প্রোগ্রামের ভেতরে ঢুকবে। বোঝা গেল কি বললাম? যে হ্যাঁ ম্যাম। লুপের ব্যাপারটা আমি তোমাদেরকে আরো ভালোভাবে বলবো। সে তার আগে দেখো, এই while তো একটা লুপ, while এই লুপটা বা একটা কাজ ও রিপিটেডলি কখন করবে, প্রথমেও একটা কন্ডিশনকে দেখবে। তাহলে আমি কেমন ভাবে লিখবো, সিনট্যাক্সটা দেখো। দেখো, আমাকে তো কিছু একটা আগে কন্ডিশনকে শো করতে হবে, নাহলে while লুপটা দেখবে কি করে, তাই তো? তাহলে while লুপ কিভাবে লিখতে হয়, সিনট্যাক্সটা দেখো। while ফার্স্ট ব্র্যাকেট অন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে হলো কন্ডিশনটা দেব। বোঝা যাচ্ছে? এখানটায় কন্ডিশনটা দেব। দেখতে পাচ্ছ তো সবাই? Yes, ইয়েস ma'am. ম্যাম। দেখতে পাচ্ছ while সিনট্যাক্সটা কি বলছে দেখো, এখানেই কন্ডিশনটা দেব। যদি দেখছে কন্ডিশনটা স্যাটিসফাইড করছে, দেন ও এখানে প্রিন্টএফে একটা মেসেজ পাস করছে। হ্যাঁ, ঠিক ওই ইফ এলস এর মতোই। যদি দেখছে এটা ঠিক নয়, ও বেরিয়ে চলে আসছে, কোনো মেসেজ দেবে না। তাই জন্য একে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ। মানে ফার্স্টেই তো এন্ট্রি লেভেলেই তো কন্ট্রোল করছে, তাই তো? আগেই ও টেস্ট দেখছে, টেস্ট করছে, ঠিক যদি হয় তাহলে ঢুকবো, না যদি ঠিক হয় তাহলে ঢুকবো না, তাই তো? যেমন ধরো আমরা কোথাও যখন যাই, ধরো কোনো পার্টি ফার্টিতে যাই, বা ধরো এমন, জাস্ট এ সেকেন্ড, এক মিনিট।
জাস্ট এ সেকেন্ড, দাঁড়াও। এবার দেখতে পাচ্ছো? হ্যালো হ্যালো। Yes, ma'am. দেখা যাচ্ছে। তো তাহলে কি হচ্ছে, ওয়াইলে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওয়াইলে একটা কন্ডিশন দিচ্ছে যে কন্ডিশনটা ট্রু কিনা। ওয়াইল আগে দেখবে এই কন্ডিশনটা ট্রু কিনা, তাহলে ওয়াইল একটা স্টেটমেন্ট পাস করবে। আর ওয়াইলে যদি দেখে যে না কন্ডিশনটা ট্রু নয়, তাহলে ওয়াইল বেরিয়ে যাবে। একে এন্ট্রি লেভেল কেন বলছে? যখন দেখবে অনেক সময় অনেক কি বলবো, বিভিন্ন হোটেল বলো বা বড় কোনো জায়গায় কোনো পার্টি ফার্টিতে দেখবে যে যখন তোমরা ঢুকছো তখন তুমি গেট পাস দেখাতে হয়। যদি তোমার পাস আছে দেন তোমাকে একটা স্ট্যাম্প মেরে দিচ্ছে, আর যদি দেখো পাস নেই তোমাকে বলছে না তুমি আপনি এন্ট্রি করতে পারবেন না। তাহলে কি করছে, সে এন্ট্রি জায়গাটাকে কন্ট্রোল করছে। প্রথমেই কন্ডিশনটা দেখছে কি তোমার পাস আছে, তাহলে তুমি ভেতরে ঢুকতে পারবে, আর যদি তোমার পাস না থাকে দেন তুমি বেরিয়ে যাবে। বোঝা গেল এই জায়গাটা? তাহলে ওয়াইল লুপটা কি করছে, বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, সবাই বলতে হবে, হ্যাঁ, যার প্রবলেম হবে বলবে। নেক্সট হলো ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ কি বলছে? ওকে, ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা কি হচ্ছে, ডু হোয়াইল লুপটা অনেকটাই আমাদের যেমন হোয়াইল লুপ ঠিক তেমনি হয় ডু হোয়াইল লুপ। ওকে, এবার আসছে যে তাহলে ম্যাম তাহলে আমরা হোয়াইল আর ডু হোয়াইল আলাদা কেন, মানে কেন করছি? দেখো, দেখাই আমি তোমাদেরকে জিনিসটা। ব্যাপারটা কি হয় দেখো, ডু হোয়াইল লুপে কি হয়, একই চেক করছে, ও কন্ডিশন চেক করবে তারপরে কাজ করবে। বাট ডু হোয়াইল লুপ একটু আলাদা আছে। সেটা কি হয়, ডু হোয়াইল লুপটা কি করছে, আগে দেখো এখানে কোনো কিন্তু কন্ডিশন নেই, আছে কি ডু হোয়াইল লুপে? আছে? আছে? No, ma'am. ও আগে একটা স্টেটমেন্ট পাস করে দিল, দেন ও হোয়াইলের কন্ডিশনটা দেখে। ডু কিন্তু একা না, ডু অ্যান্ড হোয়াইল, হ্যাঁ, ডু অ্যান্ড হোয়াইল। ডু কিন্তু একা হয় না, ঠিক আছে? ডু অ্যান্ড হোয়াইল দুটো হয় কিন্তু, ঠিক আছে? সো এটা একটু অসুবিধা হচ্ছে। তোমরা এটাকে না আমি ভাবছি পাঠিয়ে দেবো, তোমরা একটু পড়ে নাও। দেখবে যখন তোমরা প্র্যাকটিক্যাল যখন ল্যাব করবে, বা আমি ধরো এখানে যদি তোমাদেরকে দেখিয়ে দিই আর কি ডেপসিতে, তখন দেখবে তোমাদের বেশ মানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটা প্রোগ্রাম করলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো ডু হোয়াইল লুপ কি বলছে দেখো, ইট ইজ মোর লাইক দ্য হোয়াইল লুপ except that is stays the condition at the end of the loop. that is কি হচ্ছে দেখো, এই যে এই লুপটা এন্ড হয়ে গেল, তারপরে ও কন্ডিশন করছে, এই লুপের বডিটা এন্ড হবে, তারপরে ও কন্ডিশনটা চেক করবে। বোঝা গেল? বলো। ম্যাম, স্টেটমেন্টটা কি আমরা আউটপুট হিসাবে দেখতে পারবো? এই স্টেটমেন্ট এখানে তুমি শোনো, Yes, ma'am. আমি বলে দিচ্ছি আউটপুটে কি দেখতে পাই, যাটা আমরা প্রিন্ট এফে দেবো। Yes, ma'am. যদি আমি প্রিন্ট এফ এখানে না দেই তাহলে আমি দেখতে পাবো না। আচ্ছা, যদি ম্যাম প্রিন্টএফ দিই হ্যাঁ দেখো, আমি তখন দেখতে পাবো এখানে। দাঁড়াও জাস্ট এ সেকেন্ড দেখাচ্ছি, দাঁড়াও একটু ওয়াইলের প্রোগ্রাম দেখো। দেখো দেখো এই যে এইটা দেখো, এখানে দুটোই স্টেটমেন্ট। এই যে ওয়াইল এখানে কন্ডিশন দিলাম, তাহলে ম্যাম আমি এখানে কি দেখতে পাবো, এখানে ইনপুট আউটপুটটা এরকম হবে, দেখো। বোঝা গেল? ইয়েস ম্যাম। যদি ম্যাম ডু হোয়াইল থাকে, ডু ওয়াইলটা বলছি তো, ওটাই তো বলছি আমি আজকে, শুধু ওয়াইলটাই তোমাদেরকে করাবো, মানে একটা জাস্ট সিম্পলি ডু ওয়াইলটা নেক্সট ডে করাবো, যে নেক্সট ডে আজকে একটু থিওরিটা জেনে নাও। একটু থিওরিটা না ওকে জানলে ম্যাম। একটু অসুবিধা হয়ে যাবে। হঠাৎ করে একটা প্রোগ্রাম যদি দিয়ে দিই, বুঝবে কি করে? ঠিক আছে? সো
এবার দেখো কেউ তো দুটো প্রোগ্রাম করানোর তো আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম, তবু আজকে যেহেতু তোমাদের একটা ইনিশিয়াল স্টার্ট করতে হলো, ঠিক আছে আমি দেখছি কতটা কি করা যায়। দেখো তাহলে ডু হোয়াইলে মনে রাখবে, ডু হোয়াইলের ক্ষেত্রে লুপের শেষে কন্ডিশন চেক হয়, অ্যান্ড হোয়াইলের ক্ষেত্রে আগেই কন্ডিশন চেক হয়, তারপরে লুপে এন্টার হয়। বোঝা গেল? মনে রাখবে এগুলো ডিফারেন্সিয়েশন কিন্তু আসতে পারে, ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তাহলে কি কি ডিফারেন্ট হলো? মেন ডিফারেন্ট কি হলো বলো আমার সাথে সবাই, যে হোয়াইল লুপে আগে কন্ডিশন চেক হবে, তারপরে লুপের ভেতরে ঢুকবে। আর ডু হোয়াইল লুপে কি হবে, আগে কন্ডিশন চেক হবে, বাট সেটা একদম এন্ডে। বোঝা গেল সবাই? সবাই বলো বুঝেছো? ইয়েস ম্যাম, স্টেটমেন্টটা আগে দেবে ডু ওয়াইল লুপে। হ্যাঁ, স্টেটমেন্ট আগে যাবে, আগে কন্ডিশন চেক হবে না, আগে স্টেটমেন্ট দেবে, তারপরে এক্সিট লেভেলে হলো হলো তোমার কন্ডিশনটা চেক হবে। দেখো এটা হলো, এই যে জাস্ট সেকেন্ড, এই দেখো ডু হোয়াইল লুপ অলসো নোন অ্যাজ দা এক্সিট কন্ট্রোল লুপ। এক্সিট কন্ট্রোল, এক্সিট কন্ট্রোল কেন বললাম, তার কারণ ডু হোয়াইল লুপটা একদম হ্যাঁ এই যে লুপের শেষে এই কন্ডিশনটা হলো চেক করছে, তাই তো? আমি তো কন্ডিশনটা এখানেও দিয়ে দিতে পারতাম, যদি এখানে দিতাম তাহলে তো হোয়াইল লুপ হয়ে যেত, কিন্তু এখানে কন্ডিশনটা চেক হচ্ছে লাস্টে, তার জন্য একে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়, ডু হোয়াইল লুপকে। বলো এবার এই দুটোর মধ্যে কার কি কোয়েশ্চেন, কার একটু বুঝতে অসুবিধা খটোমাটো হচ্ছে কোন জায়গাটায় বলো, একটু করে নি, তারপরে ফর লুপে যাব। বলো বলো সবাই একটু দেখে নাও, আমি এটাকে স্ক্রল করছি, দেখে নাও। এটা সিনট্যাক্স হলো এটা, এই যে হোয়াইলের, লিখে নাও তো, একটু পড়তে পড়তে লিখে নাও, এগুলো পড়তে পড়তে লিখে নাও। লিখে নিচ্ছ তোমরা ইয়েস ম্যাম। সবাই? ম্যাম এরকম হয় যেটা আপনাকে বললাম, এই ডু ওয়াইল লুপে আগে স্টেটমেন্টটাকে তো আগে ও পাস করে দিচ্ছে, সেই সময় প্রিন্ট এফে যদি স্টেটমেন্টটাকে চলে আসতে পারে। সেই সময় প্রিন্ট এফ স্টেটমেন্টটা, আচ্ছা তুমি বলছো যে ম্যাম ডু এর মধ্যে আগে কি আমি প্রিন্ট এফটা দিয়ে পাস করিয়ে দিতে পারি? হ্যাঁ একদম পারো। পরে যদি ম্যাম ওটা যদি এরর আসে তখন কি না করবে? করে, তাহলে ওটা হবে না, ওইটা প্রিন্ট হবে আচ্ছা না। আচ্ছা। সেটাও সেগুলো পুরোটাই না কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, ওটা একটুখানি না তোমরা একটা প্রোগ্রাম করলে ভালো ক্লিয়ার হবে। এটা এটা জাস্ট একটা কি বলবো, একটা ওভারভিউ হিসাবে মাথায় রাখো। যেমন দেখো আমি এখন ওয়াইল লুপেরটা যখন করাবো না, দেখবে পুরো ওয়াইল লুপটা পুরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে ম্যাম। জাস্ট এই তিনটে লুপের একটা ওভারভিউ তোমাদেরকে বলছি, ঠিক আছে? তারপরে আমি যখনই প্রোগ্রামিং ঢুকবে দেবে তোমরা চলে আসবে, একদম মানে হাতে কলমে শিখে যাবে। দেখো এইবার আসছে আমাদের ফর লুপ। ফর লুপে কি হচ্ছে দেখো, কি বলছে, ইট এন্ট্রিজ আস দ্য পারফর্ম n numbers of the step together in one line. In for loop, a loop variant is used to control the loop. কিছুই বোঝা গেল না ম্যাম কি বললে? দেখো ফর লুপে কি হয়, সাপোজ আমার একটা n বলে আমার একটা কি বলবো একটা ভেরিয়েবল আছে, যার মধ্যে আমার 1 থেকে 100টা ভ্যালু আছে, তাই তো? 1 থেকে 100টা ভ্যালু আছে। ফর লুপ কি করবে বলতো, ওই 1 থেকে 100টা ভ্যালুকে একটা লাইনের মধ্যেই কাউন্ট করে দেবে, মানে একটা স্টেপে একসাথে কাউন্ট করে দেবে একটা লাইনে। দেখো ভালো করে দেখো এটা, ইট এন্ট্রিজ আস দ্য পারফর্ম n নাম্বারস অফ স্টেপস টুগেদার ইন ওয়ান লাইন। এন নাম্বার যখন কখন হয়, এন এর যখন কোনো ভ্যালু না থাকে, এন ইজ দ্য ইনফিনিটি, আর এন এর যখন কোনো ভ্যালু দেওয়া আছে তখন সেটা ভ্যালু। আমি এখানে এন এর ভ্যালু ধরো 10 দিয়ে দিলাম, তাহলে 10টা স্টেপসকে একসাথে একটা লাইনের মধ্যে এটা পারফর্ম করবে, তাই তো? ফর লুপ এটাই হবে তো, ইয়েস ম্যাম। তাই হবে তো। তো এটাকে বলা হয়, এটা করা হয় কি করতে ব্যবহার করা হয় এটা, ইট ইজ ইউজ আ লুপ ভেরিয়েন্ট ইজ ইউজ টু কন্ট্রোল দ্য লুপ, লুপটাকে কন্ট্রোল করতে ইউজ করা হয়, ঠিক আছে? তো এবার ম্যাম ফর লুপে কি কোনো কন্ডিশন দিচ্ছেন? একদম দিচ্ছি, বাট ফর লুপে শুধু কন্ডিশন দিলে হয় না, কিন্তু ফর লুপে কেমন ভাবে দিতে হয় দেখো, ইনিশিয়ালাইজ করা। ইনিশিয়ালাইজ মানে কি করা বলো তো, কি করা বলে ইনিশিয়ালাইজ করা মানে?
একদম ম্যাম ফার্স্টে নিয়ে যাওয়াতে। হ্যাঁ, ফার্স্টে নিয়ে যাওয়া না, ফার্স্টে একটা তাকে ভ্যালু দিয়ে তার ভ্যালুটা ফার্স্টে ফিক্সড করে দিয়ে ইনিশিয়ালাইজ করা বলে তাকে। যেমন ধরো আমি বলে দিলাম এন এর ভ্যালু 0 থেকে 1, তাহলে ফার্স্ট আমি কি লিখতে পারি, n ইকুয়ালস টু কি লিখবো, 0 তো, তাই তো? ইয়েস ম্যাম। তো তাহলে ফার্স্টেই বলে দিলাম, ফার্স্টেই n কে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, মানে n এর ভ্যালুটা 0 নিচে আর নামতে পারবে না, ওকে আমি ফিক্সড করে দিলাম। n এর ভ্যালু 0 থেকে উপরে উঠবে বাট আর নিচে নামতে পারবে না। সাপোজ আমি 0 ছেড়ে দাও 1, n ইকুয়ালস টু ধরো 1, ঠিক আছে? তাহলে কি হলো, n এর ভ্যালু 1 থেকে আমি আর উপরে উঠতে পারবো না। যেমন মানে এটা ব্যাপার, ইনিশিয়ালাইজ মানে ফিক্সড করে দেওয়া। ইনিশিয়াল মানে কি, প্রথমে বলি না, ও একটা প্রাথমিক। ইনিশিয়াল, হ্যাঁ প্রথমে, ঠিক আছে, বোঝা গেল? তারপরে একটা কন্ডিশন দিতে হয়, কন্ডিশন দিতে হয়, তারপরে ওই যে ভ্যালুটা, এটা ধরো আমি একটা এরকম বলে দিই, একটু লিখছি, হ্যাঁ লিখি, দেখবে লেখাটা আসছে নাকি। দেখো এটা এরকম হয়। দেখতে পাচ্ছ তোমরা? Yes, ma'am. ma'am. ধরো সরি, i ইকুয়ালস টু 1, হ্যাঁ এই সিনট্যাক্স গুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ। যখন লুপের ভেতরে, লুপের শেষে কোনো সেমিকোলন হয় না, লুপের ভেতরে সেমিকোলন হয়। i ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে, তাহলে i এর একটা কন্ডিশন কি দেব, i এর ভ্যালু ইকুয়ালস টু, সরি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10, তাই তো? i এর ভ্যালু 10, i এর ভ্যালু 10 অথবা 10 এর বেশি, তাই তো? তারপর সেমিকোলন i প্লাস প্লাস, এটা কি সাইন হচ্ছে, প্লাস প্লাস, কি হয় প্লাস প্লাস মানে, শুনি কি হয় প্লাস প্লাস মানে, বলো, প্লাস প্লাস মানে কি হয়, ইনক্রিমেন্ট। প্লাস প্লাস মানে আচ্ছা। ইনক্রিমেন্ট করা, ইনক্রিমেন্ট, বাড়ানো বাড়ানো। তাহলে মাইনাস মাইনাস মানে কি হয়, বলো? Common or less than. ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ম্যাম আমার ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট, ইয়েস। এটা হলো ইনক্রিমেন্ট, দিস ইজ দ্য ইনক্রিমেন্ট অ্যান্ড দিস ইজ দ্য ডিক্রিমেন্ট। তাহলে ফরে কি হবে, ফরে প্রথমে এই যে ফরে, তাহলে ভেতরের লেখাটা কেমন হবে, একটা ইনিশিয়ালাইজ করব, একটা কন্ডিশন দেব, দেন আমাদেরকে ভ্যালুটাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা যেটা তোমার প্রোগ্রাম ওয়াইজ তোমাকে করতে হবে। তোমাকে যদি বলে 10 এর কম ভ্যালু লেখ করতে থাকো, তাহলে তুমি মাইনাস করতে থাকবে, এখানে মাইনাস করতে থাকবে। তোমাকে যদি বলে, কিন্তু এখানে আমার যেহেতু এখানে যদি লেস দ্যান দিত তাহলে আমাকে মাইনাস করতে হতো, যেহেতু আমার গ্রেটার দ্যান দেওয়া, তার জন্য প্লাস করছি, ঠিক আছে? এখানে গ্রেটার দ্যান দেওয়া, তাহলে এটা আরে সরি 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 সরি, ঠিক আছে, একটু দাঁড়াও, হ্যাঁ। দেখো এখানে যদি আমি লেস দ্যান দিত, তাহলে কি হতো, মাইনাস মাইনাস করতে হতো, কারণ আমাকে ভ্যালুটা কমাতে হচ্ছে, বোঝা গেল এই জায়গাটা? তারপরে আমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে ফর লুপে। তাহলে ফর লুপে কি কি আসছে, ফার্স্টে ইনিশিয়ালাইজ, একটু লিখে নাও, হ্যাঁ একটু লিখে নাও এই যে মানে সিনট্যাক্স গুলো। ফার্স্টে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এই যে এইটুকু ইনিশিয়ালাইজেশন, এইটুকু কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, বোঝা গেল? তারপরে এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দেবো, বোঝা গেল কি গেল না? হ্যাঁ ম্যাম। চলো হ্যাঁ এবার ম্যাম। ওয়াইল লুপের একটা সিম্পল প্রোগ্রাম দেখি কি হতে পারে। শোনো, এর আগে আমি আর কি, হ্যাঁ এই তো, ফার্স্টে কেমন ভাবে দেবো, studio.h, ওকে, conio.h যা দেওয়া দিয়ে নিলাম, হেডার ফাইল ডিক্লেয়ার করে দিলাম, তারপরে আমি ইন্ট মেইন নিলাম, মেথড ডিক্লেয়ার করে দিলাম, তারপরে আমি কি দেব, তারপরে আমি কি নেব, একটা ইন্ট বলে একটা ভেরিয়েবল নেব, তাই তো? ইন্ট বলে একটা ভেরিয়েবল নেব, নেব কি নেব না? ইয়েস Yes, ম্যাম। ma'am. ইন্টের এই যে ইন্ট আমি আই নিলাম,
ইন্ট আই নিলাম, ওখানে তোমরা এ বি সি ডি যাই নিতে পারো, পারো তো? হ্যালো, Yes, ma'am. হ্যাঁ ম্যাম। তাহলে ইন্টের ভ্যালু আমি প্রথমেই কি করলাম, ইনিশিয়ালাইজ করে দিলাম। যদি ইনিশিয়ালাইজ না করে থাকো না, যদি মনে করো যে ম্যাম আমি ইনিশিয়ালাইজ করলাম না, তাহলে কিন্তু এই দেখো আউটপুটটা দেখেছো 1 থেকে শুরু হচ্ছে। কেন 1 থেকে শুরু হচ্ছে? তার কারণ আমি ফার্স্টেই ভ্যালুটা বলে দিয়েছি যে শোনো তোমার ভ্যালু কিন্তু 1 থেকে শুরু হবে। বোঝা গেল? ইয়েস ম্যাম। Yes, ma'am. বোঝা গেল? তাহলে ইনিশিয়ালাইজ করলাম, তাহলে প্রথমে ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম। ওয়াইলে কি বলেছিলাম যে ওয়াইলে প্রথমে কন্ডিশন চেক হবে, ওয়াইলে প্রথমে কন্ডিশন চেক হবে, ঠিক আছে? তাহলে ওয়াইলের প্রথমে কি হলো, ওয়াইলে আই এর ভ্যালু লেস দ্যান ইকুয়ালস টু 10। তার মানে কি হচ্ছে, এখানে কিন্তু ওই ম্যাম বললো ম্যাম এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিচ্ছি না কেন, তার কারণ এটা ফর লুপ নয়, এটা ওয়াইল লুপ। এবার হচ্ছে আই প্রথমে দেখলো যে আমাকে এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে আই এর ভ্যালু 10 এর কম অথবা কি বললো 10 হতে হবে। ইকুয়াল। আচ্ছা, তাহলে আমি দেখি তো আমার আই এর ভ্যালুটা কত দেয়া আছে। দেখলো 1, ও 1 তো 10 এর কম, তাহলে ঠিক আছে, তাহলে আমি ভেতরে ঢুকে পড়ি। বোঝা গেল? তাহলে Yes, ভাবলো, ma'am. তাহলে ভাবলো ঠিক আছে আমি ভেতরে ঢুকে যাই। এইবার ঢুকে যাওয়ার পরে তারপরে কি করতে থাকলো, তারপরে দেখো এই যে এই প্রিন্টে পার্সেন্ট ডি, এটা জানো তো কেন হয়? বিডি বিডি Yes, ma'am. কেন হয়? ডি ডিআরএফ কেন হয়? এফটা তো ম্যাম পয়েন্টের জন্য। কিসের জন্য? পয়েন্ট। ইন্ট নিয়েছে তো, ইন্ট মানে তো ইন্টিজার, পূর্ণ সংখ্যা হলে ডি এন্ড Yes, ফ্লোট, ভগ্নাংশ আর হলে এফ ফ্লোট। হ্যাঁ হচ্ছে ম্যাম, ম্যাম ভগ্ন পয়েন্টের জন্য। সংখ্যার জন্য। বাবা মনেও থাকে না, এরা কিছু পড়ে না বাড়িয়ে। সো ডি নিলাম কেন, আই এখানে আমি একটা গোটা পূর্ণ সংখ্যা ধরে নিয়েছি, আই এর ভ্যালু একটা 1, সো এখানে ডি দিলাম, ঠিক আছে? এবার বলে ম্যাম এখানে তো আপনি লিখলেন না এন্ড অ্যাট দা নাম্বার, এত কিছু লিখলেন না, তাহলে আমি আউটপুটটা কি করে পাবো? আমি তো এটা জাস্ট একটা বোঝানোর জন্য লিখেছি। হ্যাঁ, আমি যখন প্রোগ্রাম করব তখন একদম লিখে নেবো এন্টার দ্য নাম্বার, এসব সব লিখে নেব। যেহেতু আমি কিছু ইনিশিয়াল এরকম নাম্বার লিখিনি, তার জন্য যখন আমার প্রোগ্রাম কিন্তু এরার দেবে না, প্রোগ্রাম কিন্তু আমাকে ঠিক চলবে। আমার আউটপুটটা যখন আসবে এরকম জাস্ট চলে আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 অব্দি চলে আসবে। বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে? সো ওয়াইল আমি কন্ডিশনটা দিলাম যে আমার আই এর ভ্যালু 10 এর মধ্যে থাকতে হবে, 10 এর মধ্যে, 10 অথবা 10 এর মধ্যে থাকতে হবে। ও সাথে সাথে দেখে নিল, দেখি তো আই এর ভ্যালু কত দেয়া আছে, দেখলো 1, বলে ও আচ্ছা ঠিক আছে, তার মানে কন্ডিশনটা ঠিক আছে, তাহলে আমি যেতে পারি। গিয়ে প্রিন্ট দিয়ে দিল, প্রিন্ট এই যে এইটা দিয়ে দিল, তার মানে কি হলো, আই এর ভ্যালু হলো 10 অব্দি প্রিন্ট করে দেবে, ঠিক আছে? আই এর ভ্যালু আমার আউটপুটটা 10 অব্দি প্রিন্ট করে দেবে। এইবার আই প্লাস প্লাসটা কেন দিয়েছি, এটা হলো কিন্তু স্টেটমেন্ট, এই যে যেটা দেখছো দিস ইজ কল্ড স্টেটমেন্ট, দিস ইজ কল্ড স্টেটমেন্ট। ওকে, তাহলে এই আই প্লাস প্লাসটা কেন দিয়েছে, আই প্লাস প্লাসটা দিয়েছে হলো এইবার আমি শুধু কন্ডিশন দিয়ে ছেড়ে দিলে তো হবে না, আমাকে তো লুপে ঘোরাতে হবে, কাজটা তো করতে হবে। তাহলে আই এর ভ্যালু তোমার এখানে 1 দেয়া, আই এর ভ্যালু তো বাড়বে, না হলে 10 অব্দি যাবে কি করে, তাই তো? Yes, ma'am. তার জন্য আই প্লাস প্লাস, এই যে এর কাজটা তো দিয়ে দিচ্ছে। আমি মনে আছে তোমাদেরকে লিখিয়েছিলাম সি ইকুয়ালস টু এ প্লাস বি, মনে আছে যখন আমি অ্যাড Yes, করেছিলাম? ma'am. যে কাজটা তো আমাকে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হবে, শুধু তো বলে দিলে হলো না যে প্রিন্ট দ্য ফার্স্ট নাম্বার, প্রিন্ট দ্য সেকেন্ড নাম্বার, প্রিন্ট দ্য সাম অফ দ্য নাম্বার। বোঝা গেল এই জায়গাটা? Yes, ma'am. Yes, ma'am. তাহলে এইখানে সেই কাজটা করে দিলাম, কম্পিউটার বুঝ আচ্ছা আমাকে 1 থেকে 10 অব্দি নাম্বারকে ইনক্রিমেন্ট করতে হবে। এই প্লাস প্লাস জিনিসটাই হয় হলো লুপ, মানে এই যে ইনক্রিমেন্ট করলো, সাপোজ 1, দেখো 1 থেকে একবার লুপ ঘুরে কত গেল 2, 2 থেকে আবার সেই লুপটাই ঘুরে 3, এই যে একটাই কাজ, এই যে বাড়ছে, এই কাজটা তো রিপিটেডলি হচ্ছে না,
তার জন্যই লুপ ইউজ করা হয়। বাড়া বাড়া, এই একটা কাজ কি একবার হচ্ছে বলো তো? একের থেকে দুই বেড়ে দুই হলো, দুইয়ের More থেকে তো than. বাড়লো, ওই বাড়া কাজটাই মানে ইনক্রিমেন্ট, একটা কাজ তো, সেটা তো একই কাজ আবার হলো। এই যে প্লাস প্লাস, এটা যে লুপে চলছে, এটাই হলো লুপ, যে একই কাজ একের বেশি বার করছে। যেমন আমরা প্লাস করলাম, যখন একবারই প্লাস করে কিন্তু ছেড়ে দিল, ও কি আবার প্লাস করলো নাম্বারকে? না তো, ইনপুট তো আমার, আউটপুট তো আমার একটাই হলো। যেমন 2 + 3 কি হলো? 2 কি কাজটা আবার প্লাস করলো? এই অ্যাডিশন কাজটাকে আবার করলো না, কারণ ওখানে কোনো লুপ দেয়নি, ও একবারই করবে কাজটা। তো এইরকম করার পরে দেখবে আউটপুটটা এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 অব্দি চলে আসলো। বোঝা গেল এই জায়গাটুকু? এই হলো ওয়াইল লুপ, Yes, ঠিক ma'am. আছে? এবার আমরা একদম প্রপারলি একটা কোয়েশ্চেন দেখি ওয়াইল লুপটা করব, তাহলে আমরা একদম ভালো করে বুঝে যাবো। ম্যাম নেক্সট ওখানে ডিক্রিমেন্ট কেন লেখা আছে না না, আমি স্ল্যাশ আচ্ছা দিয়ে? তোমাদের আরেকটা জিনিস বলে দেই, এই ডবল স্ল্যাশ দেওয়া মানে কিন্তু এগুলো প্রোগ্রামে যাচ্ছে না, ঠিক আছে? ডবল কোড স্ল্যাশ দিয়ে রেখে দিলে মানে ওইটা ও আচ্ছা কম্পাইলার রিড আচ্ছা। করবে, এটা জাস্ট বোঝার সুবিধার জন্য এটা আমি প্লাস দিয়ে রাখলাম। এটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, এই কন্ডিশনটা আমি জাস্ট, সরি, এই ওয়ার্ডটা কি হতে পারে সেটা দেখিয়ে দিলাম, যে ইনক্রিমেন্ট হতে পারে অথবা ডিক্রিমেন্ট হতে পারে। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই স্টেটমেন্ট এগুলো কিচ্ছু কম্পাইলার রিড করবে না। এই ডবল কোড দিয়ে দেওয়া মানে যখন তোমরা প্রোগ্রাম হাতে করবে, দেখবে ডবল কোড দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যায়, তার মানে কম্পাইলার ওটা রিড ওকে করে না। তুমি জাস্ট নিজের সুবিধার্থে, যেমন আমরা রাফ ওয়ার্ক করি, হয় না? রাফ ওয়ার্ক কি করি, পাশে দাগ দিয়ে রাফ বলে লিখে রাখি, ওটা কি আর এক্সামিনার চেক করে? চেক করে না তো, কিন্তু আমরা করি আমাদের বোঝার সুবিধার্থের জন্য। তো আমরা এখানে লিখে দিলাম, এটা লিখে দিলে আমরা অন্য কোনো দিন আমরা বুঝতে পারবো, আচ্ছা এখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পার্টটা করতে হয়। বোঝা গেল? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, তাহলে এই অবধি বলো, এই প্রোগ্রামটা একবার দেখে নাও, দেখে নাও, তারপরে আমি, টাইমও হয়ে এসছে, দরকার এইটুকু লিখে নাও। হ্যাঁ ম্যাম ওয়াইল লিখে নিয়েছি। ফার্স্টে যেটা পড়িয়েছি এটা ওয়াইল লুপ, এটুকু হয়ে গেলে না? ম্যাম এটা যদি ডিক্রিমেন্ট হতো তাহলে কি ফ্লোটিং এ আসতো, ফ্লোটে হতো? না, ডিক্রিমেন্ট হয়ে আউটপুটটা তোমারই হতো, তখন তুমি কি নাম বলে, তখন কন্ডিশনটাই উল্টে যেত। তখন এরকম আচ্ছা হতো, ধরো 10 9 8 এরকম ভাবে এগোতে হতো, আচ্ছা তখন আচ্ছা। তোমার ইনিশিয়াল ভ্যালু এখানে 10 দিতে হতো। আর ওখানে ম্যাম আই মাইনাস হতো, মাইনাস মাইনাস। হ্যাঁ, এখানে মাইনাস মাইনাস হতো এইখানটায়। একটা মিনিট, কারসারটা কোথায়, দাঁড়াও, এইখানটা তখন মাইনাস মাইনাস দিত, দ্যাটস মিন ডিক্রিমেন্ট হচ্ছে। ওকে ম্যাম। ম্যাম এখানে রিটার্ন জিরোর কোনো প্রয়োজন পড়বে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেবে, এখানে প্রোগ্রাম করেছি তো, এটা তো একটা প্যাডে করা, আমি তো করিনি তোমাদের, রিটার্ন দিতে আচ্ছা হবে, রিটার্ন 0 দিতে হবে, দিতে, যেহেতু আমি ইন্ট নিয়েছি রিটার্ন 0 তো দিতেই হবে। লিখে নাও। হ্যাঁ ম্যাম হয়েছে।
হ্যালো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমার নেটওয়ার্কটা হঠাৎ করে মানে প্রবলেম করছে, আমি এবার কেটে এলাম। তোমরা কি পুরোটা লিখেছো না আরেকবার শেয়ার করব? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। লিখেছি ম্যাম। লেখা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। ওকে, চলো। অ্যাটেন্ডেন্স তো হয়ে গেছে আমার। আমি একবার তাও বলে নিচ্ছি, কেউ বাকি থাকলে একবার বলে নিয়ে দিও আমাকে। ঠিক আছে? দিয়ে আমি ক্লাসটা এখানে এন্ড করছি। দাঁড়াও একবার আমি অ্যাটেন্ডেন্সটা বলে নিই, কেউ বাকি থাকলে আমাকে বলো। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, আকাশ সরকার, অর্ণব কায়াল, দেবাংশু, দেবাশিস, গোপাল, আর কার্তিক, কৌশিক, ইয়েস ম্যাম, আকাশ সরকার। আচ্ছা প্রবীর, প্রণয়, প্রদীপ, সন্দীপ, শুভ, এস কে আবুল কালাম, সন্দীপ, শুভ এসকে, হ্যাঁ, সৌরভ, সুমন, সুরজিৎ, সূর্যকান্ত, তন্ময়। আর কেউ বাকি আছে? ম্যাম আমি ম্যাম আয়ুষ ঘোষ ছিলাম। আয়ুষকে আমি দিয়েছি। বিবেকানন্দ কি আছে? বিবেকানন্দ পাত্র কখন জয়েন করেছো? বিবেকানন্দ পাত্রা কখন জয়েন করেছো? হ্যাঁ, লাস্টে জয়েন করেছে। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, অ্যান্সার তো করছে না। যাই হোক, আচ্ছা তাহলে আজকে আমি যতটুকু বোঝালাম সবাই ভালো মতো বুঝেছো? ইয়েস ম্যাম। ফাইল লেফটটা ইয়েস বুঝেছো ম্যাম। কি হচ্ছে? আচ্ছা ভেরি ইয়েস গুড। ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে নেক্সট আমরা একটা ওয়াইল লুপের প্রোগ্রাম তো করবোই, তার সাথে এভাবে আমরা ডু ওয়াইল লুপটাও শুরু করবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে ম্যাম। ম্যাম আমাদের থ্যাংক একটু হ্যাঁ, ম্যাম। থ্যাংক ইউ হ্যাঁ ম্যাম। বলো। ম্যাম ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, বি সেফ, সাবধানে থেকো। কেউ একজন কিছু বলছে, হ্যাঁ বলো আকাশ। ওকে ম্যাম। ম্যাম আমাদের সি মেইন বলেছিলেন, ওটা একটু দেখবেন। হ্যাঁ তোমাদের সি তো, হ্যাঁ ওটা আমি নেক্সট, আজকে তো ধরো স্যাটারডে, সো এটা তো এন্ডই হয়ে গেল। নেক্সট উইক আমি বলছি, আমি তোমাদের স্যারকে বলছি তোমাদের একটা বা দুটো এক্সট্রা ক্লাস দিয়ে, তাহলে তোমাদের প্রিভিয়াস ইফ এলস কন্ডিশন, তারপরে ফার্স্ট অ্যাডিশন অ্যাভারেজ যেগুলো করিয়েছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলে তোমাদের মানে বেসিকটা বুঝতে সুবিধা হবে, তাই তো? আমি বলছি ইয়েস স্যারকে। ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ওকে, ম্যাম। ম্যাম একটা কথা কথা বলবো? হ্যাঁ বলো। ম্যাম বলছি আজকেরও যেটুখানি লেখালেন বা করালেন সেগুলো তো বুঝলাম। হ্যাঁ আগের গুলো তো আমাদের কাছে নেই বা আমাদের ওই জন্য প্রবলেম হচ্ছে আপনার মানে লাস্টের দিকগুলো ধরতে। যদি আগের নোটগুলো আমাদেরকে কোনোভাবে প্রোভাইড করে দেওয়া যায় বা কিছু যদি হয় পসিবল হয়। নোটগুলো প্রোভাইড করার চেষ্টা করছি। আর বি আর ডি দের তো আমি তোমাদেরকে ওই সময় অ্যাকচুয়ালি হতো, ওই সময় তো অফলাইন ক্লাস হতো, আমি বোর্ডে লিখে লিখিয়ে বোঝাতাম, ঠিক আছে? তবু বি আর ডি কে বলবো তোমরা যদি কেউ পুরোটা নোট ডাউন করবো, ওদের যেই যে প্রোগ্রাম গুলো তোমরা করেছো ওদেরকে একটু দিয়ে দিও, ঠিক আছে? বি আর ডি যেগুলো তোমরা ওকে ম্যাম। অ্যাডিশন, তারপরে অ্যাভারেজ করেছো, ইফ এলস এর যে প্রোগ্রাম গুলো ক্লাসে করিয়েছিলাম সেইগুলো একটু ওদেরকে দিয়ে দাও। তারপরে আমি ওদেরকে করিয়ে দেবো থিওরিতে, ঠিক আছে? ম্যাম তাহলে ওকে একটা ম্যাম। একটা জায়গায় চলে আসলে আপনার এগোতেও বা ক্লাস করাতেও ম্যাম হ্যাঁ সুবিধা হবে ম্যাম। এক্স্যাক্টলি, দেখো আমি এগোতে পারছি না, টাইমেরও তো ব্যাপার আছে না, আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। অবশ্যই তো অবশ্যই ম্যাম। আমি ওকে ম্যাম এটা, থেকে ম্যাম নিয়ে ম্যাম কোনো হ্যাঁ হ্যাঁ, প্রবলেম নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি স্যারকে বলছি, আমি স্যারের সাথে ডিসকাস করছি যে তোমাদেরকে নেক্সট উইকে একটা দিক, তারপরের উইকে আরেকটা দিক, দিলে তোমাদের গ্যাপ গুলো ফিল হয়ে যাবে। সেদিনকে অনলি এমই সি রাই শুধু অ্যাটেন্ড করবে, বা এমই বিজিরাও একটু রিভাইজ হয়ে যাবে যদি ওরা চায়, ঠিক আছে? ওকে, চলো ওকে ম্যাম, আজকে থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। এন্ড হলো। থ্যাংক ইউ।
Good afternoon, everyone. হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, গুড আফটারনুন। ঠিক আছে। তো আগে দুটো ক্লাস হলো, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস আর তোমার ফ্লুইড মেকানিক্স মেশিনারি। তো এটা টেকনিক্যাল প্রোগ্রামিং ক্লাস। তো আজকে তোমাদের মেজারমেন্ট এন্ড কন্ট্রোলটাই পড়াবো আর কি। আর রিক্সার যেটা নিচ্ছেন আর কি, মেজারমেন্ট কন্ট্রোল। তো রিক্সার যেরকম পড়াচ্ছেন ওরকম পড়াবে, ওটাই আমি কোনো নিচ্ছি না, ঠিক আছে? তো আমি এটা এক্সট্রা করে পড়াচ্ছি মেজারমেন্ট কন্ট্রোল, তোমাদের অসুবিধা ছিল বলে, ঠিক আছে? ইয়েস স্যার। মানে ফর্মালি ওটা রিক্সারই নিচ্ছে, কিন্তু আমি এক্সট্রা করে নিচ্ছি এটা, ঠিক আছে? টেকনিক্যাল ভূমিকা, ঠিক আছে। তো আজকে তোমার ট্যাকোমিটার নিয়ে অন্য ট্যাকোমিটার নিয়ে ডিসকাশন করব। তো আগের দিন কি পড়িয়েছিল? এনকোডার, তাই তো? এনকোডার। তো তারপরে তোমাদের যেটা আছে ওই এডি কারেন্ট ড্র্যাগ কাপ ট্যাকোমিটার, ঠিক আছে? তো আজকে ওটা নিয়ে ডিসকাশন করব। এটা কি হয়েছে অলরেডি? হ্যাঁ স্যার, হয়েছিল, আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা একটু একটু বলো যেগুলো মনে আছে আর কি, ঠিক আছে? ঠিক আছে। হুম। তো ড্র্যাগ কাপ ট্যাকোমিটার বা এডি কারেন্ট ট্যাকোমিটার। ড্র্যাগ কাপ ট্যাকোমিটার বা এডি কারেন্ট ঠিক আছে। তো এটাও এক ধরনের তোমার আরপিএম মেজারমেন্ট। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে। ও, এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। তো ড্র্যাগ কাপ ট্যাকোমিটার বা এডি কারেন্ট ট্যাকোমিটার, তো এটা এক ধরনের রোটেশন মেজারমেন্ট ডিভাইস, যেটাই আমরা স্পিড মেজার করতে পারি। তো ফার্স্ট এটা ডায়াগ্রামটা আঁকি। তো এটা দেখতে হয় এরকম। এটা হচ্ছে ইনপুট সেট, যেটা আমরা রোটেশনাল স্পিড মেজার করব। তো এরকম টাইপের আগে এঁকে নিই, তারপর এক্সপ্লেন করছি, ঠিক আছে? ওকে স্যার।
মোটামুটি রাফলি এরকম দেখতে হয় রিকার ইন্টারোমিটার। ঠিক আছে, তো এখানে কি, এখানে আমরা দেখছি এই যে স্যাপ্ট আছে, ঠিক আছে, এটা হচ্ছে মানে আমরা যে স্যাপ্টে মাপবো আর কি, যে স্যাপ্টের আরপিএম মাপবো সেই স্যাপ্টের সঙ্গে কানেক্ট করতে হবে। ধরো একটা স্যাপ্ট আছে, এটা স্যাপ্ট আছে, ঠিক আছে, এর স্পিডটা আমরা মাপবো, এটা হচ্ছে ইনপুট স্যাপ্ট যদি বলি এটাকে। তো এটাকে ডাইরেক্টলি এটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে, ড্রাইভ ট্রাক্টর সঙ্গে, তবে এটার স্পিডটা মাপা যাবে। এটাকে যদি আমরা বলি ইনপুট স্যাপ্ট, ঠিক আছে, তো এটার সঙ্গে আমরা কানেক্ট করবো, তাহলে কি হবে, আর এই যে এই স্যাপ যেটার সঙ্গে আমরা যেটার মাধ্যমে আমরা স্পিডটা মেজার করবো আর কি, তার সঙ্গে একটা পার্মানেন্ট ম্যাগনেট অ্যাটাচ করা থাকে। এটা হচ্ছে নর্থ পোল, তার একটা হচ্ছে সাউথ পোল, তো এটা হচ্ছে ম্যাগনেট। ঠিক আছে, আর এই যে উপরের পোর্শনটা, এটা একটা স্টিলের কাপ থাকে, রাউন্ড করে কাপ, এটা হচ্ছে স্টিল কাপ, স্টিল কাপ, ঠিক আছে। আর ভেতরে যে কাপ, আর ভেতরে আর একটা কাপ থাকে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, সেটাকে বলছি অ্যালুমিনিয়াম কাপ। অ্যালুমিনিয়াম কাপ, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, তোমার যখন স্যাপ্টের সঙ্গে এটা কানেক্ট করা হয়, তখন যে ম্যাগনেট লাগানো, এটা পার্মানেন্ট ম্যাগনেট একটা, তো ম্যাগনেট লাগানো পোর্শনটু রোটেট করতে থাকে। তো রোটেট করার জন্য কি হয়, চারিদিকে একটা অ্যালুমিনিয়াম কাপ লাগানো আছে, দেখতে পাচ্ছি। অ্যালুমিনিয়াম কাপটা কি আছে, এটা কন্ডাক্টিভ মেটেরিয়াল। তো যখন এই ম্যাগনেটিক ফিল্ড কোনো কন্ডাক্টিভের মধ্যে মেটেরিয়ালের মধ্যে রোটেট করে, তার মধ্যে আমরা কি জানি, আমরা জানি একটা এডি কারেন্ট তৈরি হয়, এগুলো আমরা পড়েছিলাম, তাই তো, একটা Yes, sir. ইন্ডাকশন যেরকম হয়, তো সেরকম একটা এডি কারেন্ট তৈরি হয়। এডি কারেন্টটা কি করে, এডি কারেন্টটা কি, এবার যদি সেটাকে এক্সপ্লেন করতে যাই, তাহলে ধরো কোনো কন্ডাক্টিভ মেটেরিয়াল, কোনো কন্ডাক্টিভ মেটেরিয়াল কোনো কন্ডাক্টিভ মেটেরিয়াল নিয়ে এলাম, এর কাছাকাছি ধরো একটা ম্যাগনেটিক পোল ওটা নিয়ে এলাম, মানে স্পিডে নিয়ে এলাম, এখানে স্ট্যাটিক অবস্থায় নেই, ঠিক আছে। তো তাহলে কি হবে, এটা যদি নর্থ পোল হয়, তাহলে দেখা যাবে যে কন্ডাক্টিভ মেটেরিয়াল, তার মধ্যে এটা কারেন্ট ইনডিউসড হবে, এখানে কারেন্ট ইনডিউসড হবে। রাউন্ড করে কারেন্ট ইনডিউসড হবে। কারেন্টটা কি করবে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে আসবে, কোনো কন্ডাক্টিভ মেটেরিয়াল দিকে, তো ইনডিউসড কারেন্টটা কি করবে, যে ম্যাগনেটিক যে নর্থ পোল আসছে সেটাকে অপোজ করার চেষ্টা করবে, ঠিক আছে। তো কি হবে, এটা হচ্ছে লেন্জের ল অনুযায়ী, ঠিক আছে, তো এটা অপোজ করার চেষ্টা করবে। তো অপোজ করার চেষ্টা করলে কি হবে, এদিকে একটা নর্থ পোল তৈরি হওয়ার চেষ্টা করবে, এদিকে একটা নর্থ পোল চেষ্টা করবে, তাহলে রিপালশন তৈরি হবে আর কি। তো রিপালশনটা তৈরি হওয়ার জন্য কি হবে, এটা কিন্তু কারেন্ট ইনডিউসড হবে, সেটাকে আমরা ইডি কারেন্ট বলছি। তো ইডি কারেন্টের জন্য কি হবে, এখানে নর্থ পোল আছে, এদিকে সাউথ পোল আছে, তো এখানে একটা ইনডিউস কারেন্ট তৈরি হবে, ঠিক আছে। তার জন্য এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে যাবে, ঠিক আছে। তো এবার এটা রোটেশনের উপর ডিপেন্ড করছে, একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে ফিক্সড, ঠিক আছে, এর ফ্লাক্স তো কনস্ট্যান্ট। এবার যখন এটা রোটেট করবে, রোটেট করার ফলে কি হবে, এর মধ্যে যে ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড হবে, সেটা রোটেশনের স্পিডের সঙ্গে প্রপোর্শনাল হয়। তখন ধরো এটা ধরো এইদিকে রোটেট করছে, ক্লকওয়াইজ ডিরেকশনে এটা রোটেট করছে একটা। তো কি হবে, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইনডিউস কারেন্ট হবে, তার জন্য ইনডিউস ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তো তার মধ্যে একটা টর্ক তৈরি হবে। টর্ক তৈরি হওয়ার পরে কি হবে, এটাও চাইবে
সেম দিকে রোটেট করতে। তারপর কি হবে, এই পোর্শনটুকু সেম দিকে রোটেট করছে, রোটেট করার চেষ্টা করছে। এর মধ্যে আর কিন্তু খুব কাছাকাছি যে এখানে যে পারমানেন্ট ম্যাগনেট নর্থ আর সাউথ পোল আর যে অ্যালুমিনিয়াম কাপ, এর মধ্যে ডিস্টেন্সটা খুবই কম থাকে, টাচ করবে না কিন্তু ডিস্টেন্সটা খুবই কম থাকে, যাতে এডি কারেন্টের দিকটা তৈরি হয়। তারপর এর সঙ্গে এর সেন্টারে স্প্রিং, স্পাইরাল কয়েল স্প্রিং, ঠিক আছে। তো এখানে অ্যাটাচ করা আছে। এবার কি হবে, যখন এটা রোটেট করবে সেম দিকে, তো এর মধ্যে একটা টর্ক তৈরি হবে। কিন্তু একটা লিমিট যাওয়ার পরে যখন এর স্প্রিং ফোর্স আর এখানে এডি কারেন্টের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস হচ্ছে, ঠিক আছে। এদের যখন ব্যালেন্স আউট হয়ে যাবে তখন কি হবে, স্প্রিংটা একটা টাইম পর আর কি হবে না, স্প্রিংটা একটা টাইম পর সরবে না ব্যালেন্স হয়ে সেটা। যাবে। হ্যাঁ, তো কি হবে, স্প্রিং এর মধ্যে একটা টেনশন তৈরি হবে, তাই তো। এবার এই যে কাঁটা স্প্রিং এর উপর কতটা ফোর্স করছে, সেটা থেকে আমরা এখানে বলতে পারি যে এখানে কত আরপিএম এটা রোটেট করছে। বোঝা গেল এই জিনিসটা, Yes, কঠিন sir. একটু জিনিসটা, তো বোঝা গেল। আর বুঝতে পেরেছো, আরো বলছি দাঁড়াও আরেকটা ডিটেলসে। স্যার এখানে সোর্স হিসাবে ব্যাটারি হ্যাঁ। ইউজ করতে হবে তো? কোনটাই না, তো স্যার এখানে সোর্স হিসাবে তো কোনো ব্যাটারি তো ইউজ করতে হচ্ছে না। আচ্ছা, কোনো ইলেকট্রিক সোর্স কোনো কিছু দেবো না? না, এটা ইলেকট্রিক কোনো সোর্স লাগবে না, কারণ এই যে স্যাপটা আছে, তো স্যাপ্ট আছে, স্যাপ্টের সঙ্গে পার্মানেন্ট ম্যাগনেট অ্যাটাচ করা আছে, ঠিক আছে। এই ম্যাগনেটের জন্য এখানে একটা ইলেকট্রিক কারেন্ট ইনডিউসড হচ্ছে। Yes, আর এখানে কোনো yes. ইলেকট্রিক্যাল সিগন্যাল কোনো কিছু এখানে মেজার হচ্ছে না। এখানে যে স্প্রিং ফোর্স এখানে যেটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো স্প্রিং ফোর্সটা মেজার করে এখান থেকে বলা যায় যে কতটা স্পিড দেখা যাচ্ছে, কতটা স্পিডে এই যে স্যাপটা রোটেট করছে, বুঝলো তো। এর মধ্যে কিন্তু কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই। এবার যত স্পিডে রোটেট করবে এডি কারেন্টের পরিমাণও তত বেশি হবে, তত বেশি Yes, টর্ক sir, হবে, yes. তো কয়েলটা তত বেশি কি হবে, Squeeze হবে। তত বেশি স্কুইজ হবে, ঠিক আছে। তো তত বেশি স্কুইজ হবে, এখানে মিটারের রিডিং তত বেশি দেখাবে। ধরো এখানে 0 আরপিএম আছে, এখানে ধরো 10,000 আরপিএম আছে, তো স্ট্রিংটা কত বেশি স্কুইজ হচ্ছে এটা ডিপেন্ড করবে এটা কত স্পিডে রোটেট হচ্ছে তার উপরে। কখনোই এটা যেটা যেহেতু কন্ট্যাক্ট নেই কোনো, কখনোই এটা যে স্পিডে ঘুরছে এটা সেই স্পিডে ঘুরবে না, এটা টর্ক তৈরি হচ্ছে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম কোটা রোটেট করতে চাইছে, কিন্তু একটা টাইম পর স্প্রিং ফোর্স যেটা স্কুইজ হচ্ছে সেটা কি করছে, রেজিস্ট করছে রোটেশনটাকে, ঠিক আছে। তো একটা টাইমে ফোর্স দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে, তো আর রোটেট করছে না, বুঝা গেল। আবার যখন আমরা রোটেশনটাকে বন্ধ করবো তখন শুধু পার্মানেন্ট ম্যাগনেটটা থেকে যাবে, আর ম্যাগনেটিক কাপের উপর যে ইনডিউস কারেন্ট তৈরি হচ্ছিল, এডি কারেন্ট তৈরি হচ্ছিল, সেটাও আর থাকবে না, তখন আবার টেম্পারেচারটা জিরোতে চলে আসবে। এখানে কোনো ইলেকট্রিক্যাল কোনো সার্কিট বা আলাদা কোনো পাওয়ার সাপ্লাই কোনো কিছু লাগছে না। আর এটার অ্যাকুরেসি খুব বেশি হয়, খুব হাই ভ্যালু মানে হাই আরপিএম মাপা যায় এটা দিয়ে, প্রায় এখানে 12,000 আরপিএম হাই অ্যাকুরেসির সঙ্গে মাপা যায়, উইথ ±2% অ্যাকুরেসি ধরো, ঠিক আছে? এটা মেজার করা যায়। তো মোটামুটি বেশিরভাগ অটোমোবাইলে যে আমাদের ট্যাকোমিটার থাকে, বাইক বলো গাড়ি বলো, ঠিক আছে, তো যে ট্যাকোমিটার ইউজ করা হয় তো সেখানে মেনলি ড্র্যাগ কাপ ট্যাকোমিটার ইউজ করা হয়, ঠিক আছে। যেহেতু এর অ্যাকুরেসি বেশি হয়, অনেক আরপিএম দিতে পারে, কষ্ট খুব একটা বেশি না, আলাদা কোনো পাওয়ার সোর্স লাগছে না সেই মাপার জন্য, তো সেই জন্য অটোমিটার যেটা ফার্স্ট ইউজ করা হয়।
সে ফ্রি এনার্জি সোর্স বলতে পারেন। হ্যাঁ মানে ইন্ডিয়াস তো ফ্রি এনার্জিটা তো একটা ফ্রি এনার্জি। ফ্রি এনার্জি তখনই যখন আমরা বাইরে থেকে কোনো কিছু দিচ্ছি না, শীতে এনার্জি পাচ্ছি। আর এখানে কি হচ্ছে, এখানে ফ্রি না, এখানে যে স্যাপটা আছে তো, স্যাপটা থেকে তো টর্ক পাচ্ছে এনার্জি, আচ্ছা তাই না? মেকানিক্যাল এনার্জি পাচ্ছে, ওখান থেকে ইনভেস্ট হচ্ছে। ফ্রিতে এখানে পাচ্ছে না কিছু, স্যাপটা যদি স্যাপটার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকছে, ঠিক আছে? তো এই থেকে বোঝা গেল এই জিনিসটা। ইয়েস স্যার। আচ্ছা, তো তারপরে ড্রাগ কাপ ট্যাকোমিটার হলো, তারপরে একটা কন্ট্যাক্টলেস ট্যাকোমিটার, ওটা সম্পর্কে ডিসকাশন করবো। একটা ম্যাগনেটিক পিকআপ পিকআপ ট্যাকোমিটার বলে একটা ট্যাকোমিটার হয়। এটা কি হয়েছে ম্যাগনেটিক পিকআপ ট্যাকোমিটার? হ্যাঁ স্যার, ট্যাকোমিটার তো হয়েছিল। ট্যাকোমিটার অনেক রকমের হয়, ঠিক আছে? মেকানিক্যাল হয়, ইলেকট্রিক্যাল হয়, রিকারেন্ট ট্যাকোমিটার হয়, ঠিক আছে? এগুলো কোন কোন ট্যাকোমিটার হয়েছে বলো তো তোমাদের? স্যার আমাদের ড্র্যাগ কাপ ট্যাকোমিটার হয়েছে। ড্র্যাগ কাপ ট্যাকোমিটার হয়েছে, আমি একটু পড়ালাম, এটা যে ড্র্যাগ কাপ ট্যাকোমিটার এরকমই তো নাকি? এরকমই তো জিনিসটা। ইয়েস হ্যাঁ স্যার, স্যার। ইয়েস। হুম। তারপরে ড্র্যাগ কাপের পরে আর হয়নি, তাই তো? ড্র্যাগ কাপের পরে আর হয়নি, তাই তো? না স্যার, একটা হচ্ছিল ইলেকট্রিক্যাল ট্যাকোমিটার। ইলেকট্রিক্যাল ট্যাকোমিটার, আচ্ছা আচ্ছা। মেকানিক্যাল ট্যাকোমিটার তো হয়েছে নিশ্চয়ই। মেকানিক্যাল ট্যাকোমিটার হয়েছে? একবার বলবেন ওটা কেমন, তাহলে মনে আচ্ছা পড়বে। ঠিক আছে, আমি তাহলে একবার এটা করে নিচ্ছি। ওই ফার্স্ট একটা কন্ট্যাক্টলেস পড়াই, তারপরে মেকানিক্যালটা করছি, ঠিক আছে? ওকে স্যার। তো এটা গেল। তারপরে একটা কন্ট্যাক্টলেস ট্যাকোমিটার, বা ওটাকে তোমার ম্যাগনেটিক পিকআপ সেন্সারও বলছে। ওটা ইলেকট্রিক্যাল হ্যাঁ পাওয়ার স্যার, সোর্স ম্যাগনেটিক পিক আপ হয়েছিল স্যার। হয়েছিল। ইয়েস স্যার, ইয়েস স্যার। তাই একবার ছোট করে বলে দিই দেখি, অনেকে হয়নি হ্যাঁ বলছে। স্যার, আপনি বলুন স্যার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো তো ম্যাগনেটিক পিকআপ ট্যাকোমিটার কেমন হয় দেখতে? ঠিক আছে, এদিকে আর গিয়ারটা আঁকলাম না। বাকি পুরো সারাপাটের জুড়ে গিয়ার টিথ আছে, ঠিক আছে? তো এটা তো করছে ক্লকওয়াইজ ডিরেকশন। তো তো এই যে এটা হচ্ছে একটা নন কন্ট্যাক্ট টাইপ অফ ট্যাকোমিটার। তো যেটা কি হয়, যেটা হয়তো কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করছে। তো একটা ম্যাগনেটিক এর মধ্যে বিভিন্ন টিপ করা, যেটা ফেরোইলেকট্রিক। তার কাছাকাছি একটা ম্যাগনেট থাকে, ঠিক আছে, যার গায়ে কয়েল জড়ানো থাকে।
এটা ম্যাগনেট আছে প্লাস কয়েলও আছে। তো কি হচ্ছে, কয়েল আছে আর এটা বুঝিনি, আঁকাটা খুব রিস্কি হচ্ছে। এই যে এটা রয়েছে, রোটেশন মাপতে হবে, ঠিক আছে? তো রোটেশন মাপার জন্য কি করতে হবে, এরকম একটা ফেরোম্যাগনেটিক যেটার সঙ্গে আমরা যেটা রোটেশন আমরা মেজার করবো, তো সেটার সঙ্গে একটা ফেরোম্যাগনেটিক মানে গিয়ার রাখতে হবে আর কি, ঠিক আছে? তার সঙ্গে একটা তো কি হচ্ছে, গিয়ারের এগুলো একটু তার কাছে একটা ম্যাগনেটিক পিক আপ সেন্সর থাকে, যেটা কি করে, এই তীরগুলো যখন কাছাকাছি আসে তখন কি হয়, এর মধ্যে এডি কারেন্ট তৈরি হয়, ঠিক আছে? তো এডি কারেন্টটা কোয়ান্টিটি যখন তীরগুলো কাছে আসে তখন ডিস্টেন্সটা কম হবে, তো কারেন্টের ইন্টেন্সিটি বেশি হবে। যখন আবার এই নিচ পোর্শন থাকবে তখন কি হবে, তখন ইন্টেন্সিটি কম হবে। তো কি হয়, এডি কারেন্ট যে কম বেশি হয় সেটা একটা সিগন্যাল কনভার্টার ইউনিটে যায়, ঠিক আছে? কতবার একটা গিয়ারের মধ্যে গিয়ার যাচ্ছে, কতবার যাচ্ছে না, ঠিক সেটা অনুযায়ী এটা সিগন্যাল যায়, ঠিক আছে? তো কত ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে, কত ফ্রিকোয়েন্সিতে এটা রোটেট করছে, তো সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে রোটেশনের স্পিডটা মাপা যায়। ধরো ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে বের করবো, ফ্রিকোয়েন্সি সমান কি বের করবো, এফ ইকুয়াল টু আরপিএম, যে আরপিএম এর স্পিড হচ্ছে রোটেশন করছে ইনটু নাম্বার অফ গিয়ার বাই 60। তো এই যে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা এই ফর্মুলা দিয়ে হবে। যদি এন আরপিএম এ ঘোরে তাহলে তাহলে একটা সেকেন্ডে কত ঘুরবে, মিনিটে ঘুরছে এন, তাহলে একটা সেকেন্ডে ঘুরবে এন বাই 60। তো পার সেকেন্ডে এন বাই 60 টাইমস রোটেট করছে। আর যদি গায়ে নাম্বার অফ গিয়ারের সংখ্যা থাকে, ধরো এক্স নাম্বার অফ গিয়ার থাকে, তাহলে এন এক্স বাই 60 সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, সিগন্যালের যে কারেন্টের যে কম বেশি হচ্ছে সিগন্যালের, তো সেটা এন এক্স টাইম 60, বোঝা গেল? তো এখান থেকে আমরা সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা যদি আমরা এখানে জানি, ঠিক আছে? আর যদি আমরা কি জানি, এক্স কতগুলো গিয়ার আছে, তাহলে সেখান থেকে আমরা কত আরপিএম রোটেট হচ্ছে, এখান থেকে সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইনটু 60 বাই এক্স, তো এখান থেকে আমরা পেয়ে যাবো স্যার বলছি ম্যাগনেটের ওপরে যেটা আছে ওটা কি একটা কোনো ফেরোম্যাগনেটিক, ওটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, তার ম্যাগনেটিক প্রপার্টি আছে। আচ্ছা আচ্ছা স্যার বলছি এখানে যে ডাইরেক্ট ম্যাগনেটটাকে গিয়ারটিতে মাঝখানে যদি আনতাম কোনো প্রবলেম কোথায় হতো? কোথায় গিয়ারটিতে সামনে, গিয়ারে, গিয়ারটিতে সামনে স্যার। হ্যাঁ গিয়ারটিতে সামনে আনলেও এটা সামনেও আনা যেত, ঠিক আছে? সেক্ষেত্রে আনা যেত, এটা এটা নিচেও রাখা যেতে পারে বা সামনেও রাখা যেতে পারে। তখন কি হবে, ফেরোম্যাগনেট এই মেটেরিয়ালটাকে যদি নাই বা ইউজ করতাম। ফেরোম্যাগনেট না করলে এখানে যে পিক আপ সেন্সার সেটা তো সিগন্যালই জেনারেট হতো না, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য ফেরোম্যাগনেটিক এটা আমরা আইদার এখানে ইউজ করতে পারি। তো কি হচ্ছে, এখানে ইউজ করলে এই ডিস্টেন্সটা বাড়ছে, ঠিক আছে? আবার ডিস্টেন্সটা যখন এই ঘুরে রোটেট করে নিচে আসছে তখন সিগন্যাল থাকছে না, আমরা এটা সাইডে ইউজ করতে পারি, ব্যাক সাইডে ইউজ করতে পারি। ব্যাক সাইডে কি হবে, সেন্সার পিকআপটা উপর দিকে বা নিচের দিকে থাকতে হবে, ঠিক আছে? দু রকম ভাবে ইউজ করা যেতে পারে। তো কি হচ্ছে, যখন গিয়ারটা আসছে সামনে তখন সিগন্যালটা পিক করছে, আর মাঝখানে যখন গ্যাপ হয়ে যাচ্ছে তখন কোনো সিগন্যাল পিক আপ করছে না। তো এখান থেকে এটা ডিটেক্ট করে দিতে পারে। আর সামনেও হতে পারে, সামনে যেহেতু হাইটের ডিফারেন্স আছে গিয়ার টিপের মধ্যে, ঠিক আছে? তো সেখান থেকে আমরা সিগন্যালটা পিক আপ করতে পারি, বুঝলো তো? ইয়েস। তারপরে মেকানিক্যাল টেকনোমিটারটা, হ্যাঁ বলো। বলছি তাহলে স্যার এমনি
পুরো ম্যাগনেট কোনো মেটেরিয়ালের মধ্যে, তাহলে সিগন্যাল প্রডিউস হয় না। কোন ম্যাগনেটের মধ্যে বুঝলাম না। বলো কোশ্চেনটা বলো। ওই এমনি কোনো ম্যাগনেট পুরো ফিক্সড ম্যাগনেট মেটেরিয়ালের মধ্যে কোনো কি সিগন্যাল প্রডিউস হয় না যদি না, ওর মধ্যে যদি ম্যাগনেটটা যদি ডাইনামিক কন্ডিশন না থাকে, গতিশীল কন্ডিশন না থাকে, ঠিক আছে, তাহলে ওর মধ্যে কোনো ইনডিউস কারেন্ট তৈরি হয় না, বা যদি কোনো ভোল্টেজের ফ্লাকচুয়েশন না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ইনডিউস কারেন্ট বা ইনডিউস ম্যাগনেটিক তৈরি হয় না। বুঝলে তো? আচ্ছা, এর জন্য ওই ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের প্রয়োজন। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। Okay, sir. তারপরে এবার কি মেকানিক্যাল ট্যাকোমিটারটা হয়েছে, তাও আর একবার শুনতে চাইছো দেখি? বলে দিই মেকানিক্যাল ট্যাকোমিটারটা। মেকানিক্যাল ট্যাকোমিটারের কনস্ট্রাকশনটা কিরকম হয়? অনেকগুলো ট্যাকোমিটার আছে তোমাদের, তো সবগুলো মনে রাখতে হবে যে পরীক্ষায় কোনটা আসবে তো বলা যায় না, তাই না? সবগুলো সম্পর্কে হয়তো শর্ট নোট আসবে, ঠিক আছে, তো তখন লিখতে হবে আর কি কিভাবে কাজ। অনেকগুলো বলতে স্যার কটা আছে তাও? একটা হচ্ছে মেকানিক্যাল ট্যাকোমিটার আছে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ট্যাকোমিটার আছে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল মধ্যে এসি ট্যাকোমিটার, ডিসি ট্যাকোমিটার আছে, ওগুলো তো হয়েছে বলছো। এডি কারেন্ট ট্যাকোমিটার আছে, তারপরে তোমার হচ্ছে কন্ট্যাক্টলেস ট্যাকোমিটার বা ম্যাগনেটিক পিকআপ সেন্সর, এটা আছে, ঠিক আছে, ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার, এগুলো আছে। বুঝলে তো? কথা হচ্ছে তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা তো দেখতেই পাচ্ছি। তো এগুলো তোমাকে মনে রাখতে হবে সবগুলো, কিভাবে কাজ করে উইথ ডায়াগ্রাম, কারণ এটা পরীক্ষার কোশ্চেনে আসে এরকম, ঠিক আছে, যে মেকানিক্যাল ট্যাকোমিটারের শর্ট নোট বা এটা এক্সপ্লেন মেকানিক্যাল ট্যাকোমিটার কিভাবে কাজ করে এইসব। বুঝলে তো? Yes, sir. তোমরা কোন বই ফলো করে বলছিলে মেজারমেন্ট এন্ড কন্ট্রোলের? Unique electrical স্যার আপনার আর কে পুনিত। আর কে পুনিত, আচ্ছা আচ্ছা। আর এমনি ডিকশন নোট দিয়ে দেন তো নাকি? না স্যার, উনি বলে বইটাই ব্যাপারটা যে উনি বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা। তা আমি কি যেগুলো যেরকম আছে কোশ্চেন ধরে, ঠিক আছে, সেরকম করে কি আমি তাহলে পাঠিয়ে দেবো তোমাদের ওই একটা শর্ট নোট করে? হ্যাঁ স্যার, গুগল ক্লাসরুমে যেরকম আপনি করছেন স্যার একটু করে দিলে স্যার ভালো হয় স্যার, আপনি যেগুলো তাহলে করছেন সবগুলো খুব ভালো দেবো স্যার। তোমাদের পরীক্ষায় যেরকম হয় আর কি, লিখতে হবে আর কি যেরকম, হ্যাঁ স্যার, ঠিক আছে, আজকে সেরকম সকাল তাহলে। থেকে যেই পিপিটি গুলো দিচ্ছেন বা বেসিক গুলো সবকটাই করে দিন। আসলে রিক্সা স্যার দিচ্ছে না কেন, রিক্সার বলছে মেজারমেন্ট কন্ট্রোলটা স্যার আমাদের যদি বেস যদি ঠিক যদি না থাকে বা যদি হ্যাঁ নলেজ আমাদের যদি না থাকে স্যার, মানে আমাদের নোটস দিয়ে শুধু স্যার বলছে যে পরীক্ষার সময় তোমরা কোশ্চেন করলে মানে তোমাদের যদি কেস স্টাডি বা কিছু যদি দেয় তোমরা পারবে না এখানে করতে, তাই পারবে স্যার না, এখানে এই চেষ্টা কথা করছে তো যে ঠিকই আমাদের যাতে বলেছে, বোঝার কথা। আমাদের হ্যাঁ স্যার ঠিক চেষ্টা আছে, করছে নলেজটা দেওয়ার। ঠিক আছে, ঠিক আছে, তো তোমরা বুঝে নাও, বুঝে নেওয়ার পরে আর কি নোটগুলো দেখো, ঠিক আছে, না বোঝার আগে তুমি যদি একদম। নোটগুলো দেখো, রিক্সার তো এদিকে যেরকম পড়াচ্ছে পড়াবে, ঠিক আছে, রিক্সার তো ভালোই পড়াবে, ঠিক আছে, তারপরে স্যার আপনি শুধু বোঝান স্যার, কোনো প্রবলেম হ্যাঁ নেই। আমি শুধু বোঝাচ্ছি, ঠিক আছে, আর তোমার যদি নোটসের দরকার হয় আমি পাঠিয়ে দেবো, সে অসুবিধা নেই, ঠিক আছে, কোশ্চেন যেরকম আছে সেই অনুযায়ী পাঠিয়ে দেবো, ঠিক আছে, তাহলে তোমাদের আইডিয়া পাবে আর কি যে কিরকম আর কি লিখতে হবে বা কিরকম করতে হবে, বুঝলে তো? আর যদি কোশ্চেনের প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে একটু অসুবিধা হবে, তার জন্য একটু বোঝা দরকার তোমাদের, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তো মেকানিক্যাল ওকে। ট্যাকোমিটারটা বলি, ঠিক আছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে তো আয়ুষ? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো মেকানিক্যাল ট্যাকোমিটার কি হবে, তো এটা হচ্ছে একটা মেকানিক্যাল ট্যাকোমিটার ডাইরেক্ট, একবার বলেছিলাম বোধহয় ক্লাসে হালকা করে, মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকবে যেটার সঙ্গে আমরা স্পিড মাপতে চাইবো, তাই না? তো মেকানিক্যাল ট্যাকোমিটার এইরকম দেখতে হয় মোটামুটি। সহজ করে আঁকার চেষ্টা করছি যাতে বোঝা যায়, ঠিক আছে। স্যার আপনি না ড্রয়িং করে এমনি অ্যানিমেশন দেখিয়ে তো বুঝিয়ে দিতে পারেন। হ্যাঁ অ্যানিমেশন দেখে বোঝানো যায়, ঠিক আছে, সেটাই করবো, ড্রয়িং এ একটু এবার থেকে ওইটাই করুন। হ্যাঁ অ্যানিমেশন না পারলে এমনি ফিক্স থেকে করা যাবে, ঠিক আছে, অ্যানিমেশন তো সবসময় হ্যাঁ বানানো, স্যার। তাই না?
ঠিক আছে। তো এর মধ্যে গিয়ারে টিপ করা থাকে, এগুলোকে ওয়ার্ম গিয়ার বলে, এটা তো জানো। এর মধ্যে গিয়ারে টিপ করতে, এর মধ্যে গিয়ারে টিপ করা থাকে, তাই তো। তো তারপরে কি হচ্ছে, যখন এটা মেকানিক্যাল মোটর, এটার কোনো স্যাপটেন্সিয়াল স্পিড রোটেট করব, মেজার করব, তো তখন এটা কি হয়, এটা তোমরা হয়তো কখন কি করেছো ল্যাবে, এটা একদম সেন্টারে কোনো স্যাপটে যখন মেজার করবো, ধরো এটা কোনো স্যাপট আছে কোনো মোটরে, অ্যাপ্লাইড মেকানিক্স ল্যাবে হয়তো করে থাকতে পারো, এই করেছো কখনো মেকানিক্যাল টাকোমিটার ইউজ কেউ? না স্যার। তো ওই যখন অ্যাপ্লাইড মেকানিক্স ল্যাবে তো থাকে, তো কোনো ধরো স্যাপট আছে, তার স্পিড মাপতে হবে, মেকানিক্যাল টাকোমিটারে কি হয়, যেটা স্পিড মাপতে হবে সেটা একদম সেন্টারে এটাকে অ্যাটাচ করতে হয়। আমরা ইলেকট্রিক ট্যাকোমিটার ইউজ করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেকানিক্যাল টাকোমিটার এরকম হয়, মেকানিক্যাল টাকোমিটার আগে ইউজ হতো, এখন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টাকোমিটার ইউজ হয়, যেহেতু এটা নন কন্ট্যাক্টার তো যায়। তো এরকম ভাবে কানেক্টেড থাকে, এর উপর প্রেসার দেওয়া হচ্ছে, এটা হ্যান্ডেল থাকে পিছনে একটা, প্রেসার দিয়ে ধরে রাখা হয় যাতে এটা স্লিপেজ না হয়, ঠিক আছে? তো কি হচ্ছে, এটা রোটেট করছে স্যাপটা, তো স্যাপটা রোটেট করার জন্য এটা সিম্পল কনস্ট্রাকশন, একদম মানে পুরোনো যুগের টাকোমিটার, এটা বুঝলে তো। তো এটা যখন রোটেট করছে, তো ওয়ার্ম গিয়ারটা রোটেট করছে, এটা ধরো এভাবে রোটেট করছে, তো তার জন্য এরও রোটেশন হবে, তাই তো। এটা যদি এদিকে রোটেশন হয়, তো এটাতে রোটেশন হবে একটু, ঠিক আছে? তো তারপরে কি হবে, এই যে এর মধ্যে ডায়াল করা থাকে, তো এই ডায়ালে আর কি যেরকম স্পিডে আর কি রোটেট করবে, ঠিক আছে, সেটা এখানে শো করবে, ঠিক আছে, ডাইরেক্টলি আর কি ওয়ার্ম গিয়ার থেকে, মানে সিম্পল কনস্ট্রাকশন করি, বুঝলে? ইয়েস স্যার। এর মধ্যে বিশেষ কিছুই নেই, একটা ওয়ার্ম গিয়ার, একটা ছোট গিয়ার, এখান থেকে গিয়ার আছে ডাইরেক্টলি কানেক্টেড আছে, ডাইরেক্টলি শো করবে আর কি মেকানিক্যাল টাকোমিটার, ঠিক আছে। হলো, তো এরপর আর কি আছে তোমাদের, টাকোমিটার হচ্ছে মেকানিক্যাল টাকোমিটার গেল, ইলেকট্রিক্যাল টাকোমিটার তো দু রকমের হয়, একটা হচ্ছে পড়েছে ওগুলো আর বলছি না কিছু, তো তো হচ্ছে ম্যাগনেটিক পিকআপ সেন্সর হলো কন্ট্যাক্ট টাকোমিটার, হলো কন্ট্যাক্ট টাকোমিটারের কি বলতো একটা সুবিধা, ওটার তো কন্ট্যাক্ট থাকে না, তাই জন্য ওটার অ্যাকুরেসি আর এডি কারেন্ট যে টাকোমিটার তার থেকে বেশি হয়, আরো হাই আরপিএম রোটেশন যেরকম, সেক্ষেত্রে তোমার ইউজ করা যেতে পারে, এটা যেটা নন কন্ট্যাক্ট ম্যাগনেটিক পিকআপ সেন্সর যেটা, ঠিক আছে, ওটা অনেক বেশি রোটেশনাল স্পিডের ক্ষেত্রে ইউজ করতে হবে, যেমন জিরো হতে পারে, ওটার কি 0 থেকে 25 রেঞ্জের হতে পারে, 25 আরপিএম এর রেঞ্জের হতে পারে কন্ট্যাক্ট টাকোমিটার, বা 0 থেকে 72,000 আরপিএম, ঠিক আছে,
এই স্পিড অবধি এটা মাপা যায়, বুঝলো তো? তো আর আর অ্যাকুরেসিটা একটু খুবই বেশি হয়, 72 স্পিডেও এর মোটামুটি অ্যাকুরেসি কত হয়, প্রায় মানে প্লাস মাইনাস স্যার কোনটার অ্যাকুরেসি সব থেকে বেশি? এখনো পর্যন্ত যেগুলো ডিসকাশন করলাম, ঠিক আছে, তার মধ্যে নন কন্ট্যাক্টটা সব থেকে বেশি। কন্ট্যাক্ট লিস্ট অটোমিটার, ম্যাগনেটিক সেন্সর, এটা অ্যাকুরেসি সব থেকে বেশি। এতগুলো এখন আমি যতগুলো ডিসকাস করলাম তার মধ্যে, ঠিক আছে। বা কাজও এখানে কতটুকু হয়, 1 থেকে 2%, 1 থেকে 2% এটা হতে পারে, এত হাই আরপিএমের জন্য, বুঝলে তো? এই ঠিক আছে। বাকি ট্যাকোমিটারটা মোটামুটি তাহলে কি হচ্ছে, আর বাকি যে দু একটা হয়তো আছে সেগুলো হয়তো রিক্সার করিয়ে দেবে, ঠিক আছে, আর তেমন তো কিছু দেখছি না, ঠিক আছে। আর একটা হয় তোমার হচ্ছে ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার, ওটা একটু তাহলে বলে দিই, দেখি। ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার তোমাকে একটু বলে দিলাম আমি, বুঝলো তো? ওই যে ইলেকট্রিক ট্যাকোমিটার দেখো নি তোমরা, ল্যাবে যেটা মেপেছো ইলেকট্রিক ট্যাকোমিটার, সুইচ টিপে তোমার লাইটের রিফ্লেকশন হচ্ছে, ওখান থেকে হ্যাঁ মাপছো, স্যার। বলেছিলাম বোধহয় ক্লাসে, তাই না? ফটো ইলেকট্রিক, এটা রিফ্লেকটিভ টেপ ইউজ করা হয়, তারপরে ওর মধ্যে লাইট সোর্স একটা ফেলা হয়, ঠিক আছে, আর একটা সেন্সর থাকে, ফটো ডিটেক্টর থাকে। তো যখন ওই রিফ্লেকটিভ মার্কটা কোনো মোটরের গায়ে বা যে কোনো স্যাপটে যেটা রোটেশন মাপছি আমরা, তো তার গায়ে স্ট্রিপটা দেওয়া হয়, তো কি হচ্ছে তোমার স্ট্রিপটা একটা রোটেশনে একবারই সামনে আসছে, ঠিক আছে। তো কতবার ওটা রিফ্লেকটিভ মার্কটা আসছে মানে রিফ্লেকশন হচ্ছে, তারপরে আর রিফ্লেকশন হচ্ছে না, ঠিক আছে। তারপরে তারপরে কি হচ্ছে, এটা সিগন্যাল পাচ্ছে, এরকম পালস পাচ্ছে যে ওটা পার সেকেন্ডে কতবার রিফ্লেকশন হচ্ছে। তো সেখান থেকে ওটা আরপিএমটা ক্যালকুলেট করা যায়। মনে করছে আমরা বলেছিলাম একবার, এবং কেউ কোথায় কোশ্চেন করেছিল যে কিভাবে হ্যাঁ স্যার। ইলেকট্রিক ট্যাকোমিটার কিভাবে কাজ করে, ওটা আর কি। ফটো ইলেকট্রিকটা একরকম, আর হচ্ছে ইলেকট্রিকটা তো পড়েছে অলরেডি, তো ওটা বলছেন। ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার তো এরকম, আর ইলেকট্রিক ট্যাকোমিটারটা কি হয়, ওই জাস্ট মোটরের উল্টো আর কি, ঠিক আছে। কি কত ভোল্টেজ তৈরি হচ্ছে সেখান থেকে একটা ক্যালকুলেট করা হয় যে কত স্পিডে রোটেট করছে, সিম্পল ব্যাপার আর কি। মোটরে যেরকম কি হয়, আমরা যখন ভোল্টেজ দিই, ধরো ভোল্টেজ যত বাড়ায় তত কি হয়, স্পিড বাড়ে না। এটা ধরো 12 ভোল্টের মোটর আছে, ভোল্টেজ আরো বাড়াতে থাকলে 5 ভোল্ট থেকে শুরু করলে 5, 6, 7, 8, 9, 10, 12, তো আস্তে আস্তে যত আমরা ভোল্টেজটা বাড়াবো তত স্পিডটা বাড়বে। উল্টোটা যদি হয় তাহলে আমরা ট্যাকোমিটার হিসেবে ইউজ করতে পারি, মানে কত ভোল্টেজের জন্য কত রোটেশন হবে এটা যদি আমরা জানি, তাহলে আমরা উল্টোটা রোটেশনের জন্য কত ভোল্টেজ তৈরি হচ্ছে ইয়েস স্যার। ভোল্টেজটা মেজার করে আমরা ইজিলি বলে দিতে পারি যেটা মানে কত রোটেশনে আর কত আরপিএম এ রোটেট করছে, সিম্পল এটা, ঠিক আছে। স্যার আপনি বলেন ফটো ডিটেক্টর ফটো ট্যাকোমিটার। ইলেকট্রিক আচ্ছা ট্যাকোমিটার, আচ্ছা, ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার। যেটা আমরা মেনলি ইলেকট্রিক্যাল ল্যাবে যেটা আর কি, যেটার মধ্যে সামনে থেকে একটা ট্যাকোমিটার লেন্স লাগানো থাকে, লাইট সোর্স করছে, যেটা তুমি কথা বলছিলে আর কি, ইলেকট্রিক ট্যাকোমিটার বলতে। ওটা তো হ্যাঁ নন স্যার। কন্ট্যাক্ট, এটা স্ট্রিপ লাগানো ছিল তো, যেটার উপর মেজার করেছিল না ওটা স্যার, reflect- ওখানে ওটাতে কন্ট্যাক্ট টাইপ করে করেছিলাম স্যার। কোন ট্যাকোমিটার? ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার তো না, contact- ফটো ইলেকট্রিক না স্যার, কোনটাই? ওটা অন্য। আচ্ছা, তাহলে ওটাতে ওটা অন্য ট্যাকোমিটার। যদি কন্ট্যাক্ট হয় একটা মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক ট্যাকোমিটার যেটা হয় ওটা হতে পারে। হ্যাঁ স্যার, ইলেকট্রিক ট্যাকোমিটার কথা বলছি। ও আচ্ছা, তাহলে ওটা কন্ট্যাক্ট, ওটা স্যাপ ডাইরেক্ট হুম। কানেক্টেড থাকবে মোটরের উল্টোটা জাস্ট। স্যার ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার দিয়ে আমরা আরপিএম মেজারমেন্ট করতে পারবো? আরপিএম তো মেজার করি ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার আচ্ছা দিয়ে, হ্যাঁ। আচ্ছা। এগুলো তো সবই মানে ট্যাকোমিটার মানে কি, ট্যাকোমিটার মানে আরপিএম মেজার করে যা আরপিএম সেগুলোকে আমরা ট্যাকোমিটার বলি, বুঝলে তো? তো এটা দিয়ে আরপিএম মেজার করবো আমরা। না স্যার, গুগলে একটু দেখলাম, সার্চ করলে অনেকটা পাইরোমিটারের মতো দেখতে লাগছিল, তাই বলে জিজ্ঞাসা। পায়োমিটার দিয়ে কি মাপে? ডিস্টেন্সটা মেজারমেন্ট করেছে। পায়োমিটার দিয়ে, পায়োমিটার তো হ্যাঁ, টেম্পারেচার মেজার করে। টেম্পারেচার ডিটেক্টর। হ্যাঁ, টেম্পারেচার ডিটেক্টর তো পায়োমিটার, ঠিক আছে। তো এই যে বলেছিলাম এরকম থাকে, দেখো ধরো স্যাপ মাপবে, ঠিক আছে, কোন একটা স্যাপটে ধরো রোটেশন ফিট মাপবে, ওর মধ্যে একটা স্ট্রিপ লাগানো হয়, স্ট্রিপ লাগানো থাকে, ঠিক আছে। আর ধরো সামনে উল্টো দিকে ইলেকট্রিক ট্যাকোমিটার যা মানে একটা সিগন্যাল দেওয়া হলো, লাইট দেওয়া হলো, লাইট সোর্স আর একটা সেন্সর, সেন্সর থাকলো ইয়েস স্যার, কি হলো, ফটো সেন্সর। ফটো সেন্সর থাকলো। তো লাইটটা
রিফ্লেক্ট হয়ে আসবে ফিরে। আর এখানে কিন্তু একটু ভার্টিক্যালি ধরতে বলা হয়, ঠিক আছে, অ্যাঙ্গেল করে না বলে এটা ভার্টিক্যালি ধরতে হলে যাতে সিগন্যালটা ম্যাক্সিমাম, যেমন ভার্টিক্যালি যদি যায় তার রিফ্লেকশন হবে 90 ডিগ্রিতে ফিরে আসবে, যদি এইভাবে কাট করে ধরি তাহলে সিগন্যালটা অন্যদিকে চলে যেতে পারে রিফ্লেকশন। তো সেখানে একটা ভার্টিক্যালি ধরতে বলে হাই অ্যাকুরেসির জন্য, নাহলে এরকটা আসতে পারে। তো সেখানে সিগন্যাল দেওয়া হলো, তারপরে রিফ্লেক্টিভ স্ট্রিপে এটা রিফ্লেকশন হলো, রিফ্লেকশন হয়ে ফটো ডিটেক্টরে এবার ধরো স্যাপটা রোটেট করে চলে গেল, তখন কি হচ্ছে এর মধ্যে যে মেটেরিয়াল আছে সেটা যে লাইট সোর্সটা সেটা তাহলে রিফ্লেক্ট করতে পারে না, ঠিক আছে। তো ইয়েস তো ওটা কোনো পালস পাচ্ছে না, যখন একবার রোটেট করে আবার এলো তখন আবার রিফ্লেকশন হচ্ছে, সেখান থেকে আর কি কাউন্ট হচ্ছে যে ওটা সেকেন্ডে কতবার আসছে, একটা পার্টিকুলার টাইমে দেখে নেওয়া হলো, তাহলে কি হচ্ছে তারপরে ওখান থেকে মিনিটে ক্যালকুলেট হলো, সেটা ঘন্টা সার্কিট দিয়ে সেটা ক্যালকুলেশন হয়ে গেল, ওখান থেকে আর্কিংটা নিয়ে করা হয়। এটা কথা হচ্ছে ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার। একটা সেটা এনকোডারের মতো কাজ করে। হ্যাঁ, এনকোডারের মতো একটা কি হয়, গ্যাপ থাকে, উল্টো দিকে থাকে, আর এটা রিফ্লেকশনের জন্য হচ্ছে, আর ওটা হ্যাঁ, ডাইরেক্ট হচ্ছে। এই এনকোডার আর ওটার মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো কিছু শর্ট কোশ্চেন অ্যান্সার করা যাক, ঠিক আছে, ডিসকাশন করা যাক। হ্যাঁ স্যার। হুম আচ্ছা, ট্রু না ফলস এই স্টেটমেন্টটা বলবো, এটা 2016 সালে এসেছিল, ট্রু ফলস। ইনক্রিমেন্টাল রোটেটরি এনকোডার মেজার্স দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা কি ফলস না ট্রু? ইনক্রিমেন্টাল, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ইনক্রিমেন্টাল রোটেটরি এনকোডার মেজার্স দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই স্টেটমেন্টটা ট্রু না ফলস? শুভ, কি এটা ট্রু না ফলস? ভেলোসিটি তো মেজারমেন্ট তো ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কনফিউজ লাগছে, মানে যে ট্রু হবে স্যার। অ্যাঙ্গুলার ভেলোসিটি তো মেজার করাই যায় এটা দিয়ে, বুঝলে তো? হ্যাঁ স্যার, যে কত আর রোটেট করছে সেখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি হিসেবে কনভার্ট হ্যাঁ করাই স্যার যায়, ট্রু হবে তো। এটা ট্রুই হবে। তারপরে what range of speed can be measured by mechanical hand speed tachometer, ঠিক আছে, এটা রেঞ্জটা কত হয় মেকানিক্যাল ট্যাকোমিটারের? আচ্ছা, what range of speed can be measured by mechanical hand speed tachometer, ঠিক আছে, এটা রেঞ্জটা বলা হয়নি, এটা বলে দিচ্ছি, the range of the speed that can be measured by mechanical hand speedometer is 600 to 10,000 rpm, 600 to 10,000, তার উপরে হলে এরর বেশি আসে, ঠিক আছে, কিছু মেকানিক্যাল লিমিটেশন চলে আসে, তার উপরে করলে আমরা তোমার হচ্ছে এডি কারেন্ট ট্যাকোমিটার যেটা ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে অটোমোবাইলের ক্ষেত্রে এডি কারেন্ট ট্যাকোমিটার ইউজ করা হয়, বুঝলে তো? ওকে স্যার। হুম okay. আচ্ছা, এই ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার যেটা পড়ালাম, ঠিক আছে, তার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, সেগুলো নিয়ে কিছুটা বলি, ঠিক আছে, তারপরে আরো আসছে, ঠিক আছে। তার অ্যাডভান্টেজ কি হচ্ছে ফটো ইলেকট্রিক ট্যাকোমিটারে, এটা হচ্ছে যে কোনো নন কন্ট্যাক্ট টাইপ হচ্ছে, তো নন কন্ট্যাক্ট টাইপে বলে কি হচ্ছে, এমনি যে মেকানিক্যাল ট্যাকোমিটার সেখানটাকে কি হচ্ছে, এটা ওয়্যার থাকতে পারে, ঠিক আছে, টিয়ার থাকতে পারে। তো তোমার ফটো ইলেকট্রিক ট্যাকোমিটারে কি হচ্ছে, এর মধ্যে কোনো ওয়্যার বা টিয়ার এর কিছু হচ্ছে না, কোনো কন্ট্যাক্ট থাকছে না, শুধুমাত্র লাইট যাচ্ছে, রিফ্লেকশন হচ্ছে, যেহেতু এর সার্ভিস লাইফটা অনেক বেশি হয়, তাই তো, এর অ্যাকুরেসি বেশি হয়। The output signal and no analog to digital conversion is required, তো এটাতে ডাইরেক্টলি একটা ডিজিটাল সিগন্যাল পাওয়া যাচ্ছে, বুঝলে তো, সেখান থেকে কাটা থেকে আমাদের দেখতে হবে না যে কত রোটেশনে রোটেট করছে এটা। তারপরে চেঞ্জ পালস সেন্টিমিটার কনস্ট্যান্ট, দেয়ার ইলেকট্রিক্যাল সার্কিট ইজ সিম্পল, ইলেকট্রিক্যাল সার্কিটটাও সিম্পল, ঠিক আছে, কোনো ইনস্টলেশনের দরকার নাই, যেমন তোমার যেগুলো কন্ট্যাক্ট টাইপ ট্যাকোমিটার, ঠিক আছে, তাদের কি করতে হয়, তাদের অনেক ইনস্টলেশনের ব্যাপার আছে। মেকানিক্যাল ট্যাকোমিটারে ইনস্টলের দরকার নেই, কিন্তু মাঝখানে একটা পোর্শন করে রাখতে হয় যেখানে ওটা অ্যাটাচ করা যায়। ডিসি ট্যাকোমিটার কি করতে হয়, শ্যাফটের সঙ্গে অ্যাটাচ করতে হবে ডাইরেক্টলি, এসি ট্যাকোমিটারেও তাই, শ্যাফটের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ করতে হবে তবেই মাপা যাবে। ইডি কারেন্ট ট্যাকোমিটারেও তাই, শ্যাফটের সঙ্গে তোমার হচ্ছে কানেক্ট করতে হবে, তাই তো ম্যাগনেটিক পিকআপ সেন্সর যেটা, ওটার সঙ্গে কানেক্ট করতে হয় না তা না, ওই যে ফেরোম্যাগনেটিক টুথ গিয়ার, ওটা ওর মধ্যে পার্মানেন্টলি অ্যাটাচ করে রাখতে হয়,
কিন্তু তোমার ম্যাগনেটিক পিকআপ সেন্সরের মধ্যে কোনো কন্ট্যাক্ট থাকে না, কিন্তু যে ম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক টুথের গিয়ার ওটা ওর মধ্যে ইনস্টল করতে হয়, নাহলে ওটা আমরা মেজার করতে পারবো না, বুঝলে তো? ইয়েস স্যার। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে শুধুমাত্র একটা স্ট্রিপ দিয়ে দিলেই হয়ে গেল, যেটা করতে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার জাস্ট। তো কোনো ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই, জাস্ট একটা স্ট্রিপ ওর মধ্যে স্টিক করবে, তো সেখান থেকে তোমরা স্পিডটা মাপতে পারতো, ঠিক আছে? কোনো ইনস্টলেশনের ঝামেলা নেই, ঠিক আছে? তারপরে and speed is measured at a distance from the object. এটা দূর থেকে ইউজ করা যেতে পারে। একটু ধরো তুমি দূরে দাঁড়িয়ে আছো, সামান্য একটু দূরে দাঁড়িয়ে আছো, সেখান থেকে তুমি লাইটটা মারলে কন্ট্যাক্ট, ডাইরেক্ট কন্ট্যাক্ট, মেশিনটাকে একদম কন্ট্যাক্টে করার দরকার নেই। তো এগুলো হচ্ছে সুবিধা, ঠিক আছে? তার ভেরি হাই স্পিড আপ টু ফিউ মিলিয়ন রেভলিউশন পার মিনিট ক্যান বি মেজার্ড। তো মানে প্রায় ফিউ মিলিয়ন মানে কি, কয়েক 10 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, ফিউ মিলিয়ন স্পিড মিটার মেজার করা যায় এটা দিয়ে, বুঝলে তো? এত মানে হাই স্পিড মেজার করতে পারে এটা। তারপর এক্সট্রিমলি অ্যাকুরেট হতে পারে এটা। আবার কিছু ক্ষেত্রে এরাও দেখা যেতে পারে যদি কোনো রিফ্লেকশনটা স্কিপ করে যায় সেক্ষেত্রে, বা রিফ্লেক্টিভ স্ট্রিপটা যদি ঠিকঠাক লাগানো না হয়, বা তোমার ওটা ভার্টিক্যালি ধরা না হয়, সেক্ষেত্রে এরা হতে পারে, কিন্তু অন্যান্য তুলনায় কম আর কি এরকমটা, বুঝলে তো? তো যতগুলো করলাম মোটামুটি এটাকে সব থেকে এক্সট্রিমলি অ্যাকুরেট বলা যেতে পারে, বুঝলে তো? ফটো ইলেকট্রিক ট্যাকোমিটার যেটা, ওকে ঠিক স্যার। আছে? হুম, তারপর দাঁড়াও, ঠিক আছে, এই চ্যাপ্টারটা তো খুব একটা বড় না, ওই সেন্সার গুলোকে তোমাকে মনে রাখতে হবে আর কি, সবগুলো সেন্সার, বুঝলে তো? তো তোমরা চাইলে ওটা সেন্সারের একটা পুরো নোটটা তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? মেকানিক্যাল ট্যাকোমিটার, ইলেকট্রিক্যাল ট্যাকোমিটার, ডিসি ট্যাকোমিটার, এসি ট্যাকোমিটার, ঠিক আছে? তাইগুলো কি পাঠিয়ে দেবো পরে? হ্যাঁ তো তোমাদের পাঠিয়ে তোমাদের তাহলে গুগল একটা সুবিধা। ক্লাসরুমে আপলোড করে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল গুগল ক্লাসরুমে আপলোড করে দেবেন। হ্যাঁ গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো, ঠিক আছে? আর কি তো বাকি থাকলো আজকে ট্যাকোমিটারে? আচ্ছা, তুমি একটা কথা বলছিলে ট্যাকোমিটারে, আর একটা জিনিস আমরা ডিসকাশন করলাম যে হচ্ছে তোমার ওই এডি কারেন্টের ব্যাপারে ডিসকাশন করলাম, তাই তো? তো ওখানে একটা Yes, sir. মিউচুয়াল ইন্ডাকশন বলে একটা ব্যাপার এসছে, বুঝলি? মিউচুয়াল ইন্ডাকশনটা নিয়ে হ্যাঁ একটু স্যার, বলে দিই, দেখি। দাঁড়াও, হ্যাঁ স্যার, বলে দিন। wait। হয়তো অনেকের একটা কনফিউশন থাকতে পারে মিউচুয়াল ইন্ডাকশনটা নিয়ে, তো সেটা নিয়ে একটু বলি একটু। তো একটা ফার্স্ট একটা লেঞ্জ ল আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন, এটা দুটো নিয়ে বললি, ঠিক আছে? তো এটা দুটোর সঙ্গে রিলেটেড ধরো। তো লেঞ্জ লটা কি আমাদের সিম্পলি পড়েছিলাম, ঠিক আছে? তো যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের কাছে, ঠিক আছে, কোনো একটা কয়েলের কাছে, ঠিক আছে, কোনো একটা ধরো কয়েল আছে, ধরো এটা কয়েল আছে, ধরো একটা কয়েল আছে, ঠিক আছে? এর মধ্যে তো লেঞ্জ ল কি বলছে, এর মধ্যে যদি আমরা কোনো ম্যাগনেটকে কয়েলের কাছে যদি ইনডিউস করি, তাহলে কি হয়? এই কয়েলের মধ্যে এমনভাবে কারেন্ট তৈরি হয় যাতে এই যে ম্যাগনেটটা আসছে নর্থ পোল, সেটাকে অপোজ করে, বুঝলে তো? তো এখানে একটা ভার্চুয়ালি নর্থ পোল তৈরি হতে চেষ্টা করবে। আর যদি নর্থ পোল তৈরি হতে চায়, তাহলে এর মধ্যে একটা কারেন্ট তৈরি হবে, সেটা আমরা রাইট হ্যান্ড রুল থেকে আমরা জানতে পারি। যদি কারেন্ট কোন দিকে হলে ম্যাগনেটের ডিরেকশন কোন দিকে হবে, তো কারেন্টটা যদি এইদিকে হয় রাইট হ্যান্ড রুল থেকে, তাই তো? Yes, sir. কারেন্টটা যদি এইদিকে হয় রাইট থাম্ব রুল থেকে, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে। তো কি হচ্ছে, আমাদের সার্কিট আছে, ঠিক আছে? তো এর মধ্যে একটা কারেন্ট তৈরি হবে, এই যে ম্যাগনেটটা আমরা নিয়ে এলাম কাছে, ঠিক আছে?
এই যে বাধা দেওয়ার ফেনোমেনা, ঠিক আছে, কাছে নিয়ে এলে, তো এখানে যদি দেখা যায়, যদি আমরা এটা ভার্টিক্যালি রাখি, ধরো, ঠিক আছে, আরো ক্লিয়ারলি যদি বুঝে যায় এটাকে, তাহলে ধরো এটাকে ভার্টিক্যালি রাখি যদি আমরা, মানে এটা ধরো নিচের দিকে আছে, আর ধরো কোনো সাউথ পোল ম্যাগনেটকে কয়েলের মধ্যে দিয়ে ফ্রি ফল করা হয়, তাহলে কি হবে, দেখবে ম্যাগনেটের মধ্যে দিয়ে ফ্রি ফল হচ্ছে না, স্পিডটা খুব স্লো হয়ে গেছে, আস্তে আস্তে এর মধ্যে দিয়ে যাচ্ছে। এটা যদি ঘুরিয়ে দিই, মানে সার্কিট আছে, এটা নর্থ, এটা সাউথ, তো এর মধ্যে যদি কোনো ম্যাগনেটটাকে ট্রিফল করতে দিই, তাহলে এখানে একটা ভেলোসিটি আসবে, কিন্তু এই জয় কয়েলের মধ্যে ইনসার্ট হবে, তো এটা কিন্তু এটা রেজিস্ট্যান্স তৈরি করবে কয়েলটা। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটা তৈরি করবে কি করে? ইলেকট্রিক কারেন্ট তৈরি হবে, সেই জন্যই তো একটা ইনডিউসড ইলেকট্রিক কারেন্ট তৈরি হবে, ঠিক আছে। এই যে বাধা দেওয়ার এই যে ঘটনা, ঠিক আছে, এটা হচ্ছে লেন্স দেওয়ার, এটাই স্টেটমেন্ট। আর হচ্ছে একটা মিউচুয়াল ইন্ডাকশন বলে একটা ব্যাপার আছে। মিউচুয়াল ইন্ডাকশনটা কি? অলমোস্ট সেম। তো ধরো দুটো পাশাপাশি কয়েল আছে, ঠিক আছে, একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশনটা মিলে এতে দেখা যায়, তোমার ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখা যায়। ধরো এর মধ্যে একটা আয়রন কোর আছে, এর মধ্যে কয়েল আছে, এর মধ্যে একটা কয়েল আছে, তো এদিকে একটা কারেন্টের সোর্স আছে, এটা এসি কারেন্টের সোর্স আছে। তার পাশে ধরো আর একটা কয়েল আছে, কাছে এটা হচ্ছে প্রাইমারি কয়েল, আর একটাকে বলি সেকেন্ডারি কয়েল। এখানে ধরো সেম একটা কয়েল আছে, এখানে ধরো একটা ভোল্ট মিটার লাগানো আছে, ভোল্ট মাপার জন্য। ঠিক আছে, তো আমরা যদি প্রাইমারি কয়েলের মধ্যে, এই যে প্রাইমারি কয়েল আর এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, তো প্রাইমারি কয়েলের মধ্যে যদি আমরা কারেন্ট দিই, ঠিক আছে, কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে যে কোন দিকে কোন ফিল্ড তৈরি হবে, তাই তো। যদি এইদিকে তোমার কারেন্টটা তো নিচের দিকে ডিরেকশনে থাকে, তাহলে আমরা রাইট হ্যান্ড রুল থেকে কি পাচ্ছি, ম্যাগনেটের এইদিকে একটা ম্যাগনেটের নর্থ পোল তৈরি হবে, ম্যাগনেটের নর্থ পোলটা ফ্লাক্স তৈরি হবে, তাই তো। হ্যাঁ, তাই তো, এদিকে সাউথ তৈরি করতে হবে। আর কাছাকাছি যে ম্যাগনেটিক আর একটা কয়েল আছে, সেটা কি করবে, এটা এটা উল্টো পোল তৈরি হওয়ার চেষ্টা করবে। ওক্ষেত্রে যেরকম ম্যাগনেটের ক্ষেত্রে যেরকম হয়েছিল, ঠিক আছে, যেটা আমরা ড্র করেছিলাম, এই যে ম্যাগনেট আছে, ম্যাগনেট আসার চেষ্টা করছে নর্থ, আর একটা কয়েল আছে সেকেন্ডারি, সেকেন্ডারি কয়েল আছে, ঠিক আছে, তো এর মধ্যে একটা ইলেকট্রিক কারেন্ট দিয়ে তৈরি হচ্ছে। এক্ষেত্রে ম্যাগনেটের বদলে এটা প্রাইমারি কয়েল আছে, ঠিক আছে, যেটা ম্যাগনেটের মতো বিহেভ করছে, ঠিক আছে। তো এর মধ্যে কি হবে, এর মধ্যে অনেক ফ্লাক্স তৈরি হবে, ফ্লাক্স গুলো এর মধ্যে দিয়ে যাবে, তো এর মধ্যে একটা অপোজিট ফ্লাক্স তৈরি হবে, যেটা এখানে নর্থ পোল তৈরি হবে, এখানে সাউথ। আর এটাকে মেনটেন করার জন্য, এই যে রেজিস্ট্যান্স, এটাকে মেনটেন করার জন্য একটা অপোজিট ডিরেকশনে কারেন্ট তৈরি হবে, ঠিক আছে, ডিরেকশনে একটা কারেন্ট ইনডিউস হবে। তো এই যে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের মধ্যে কোনো মানে কোনো কন্ট্যাক্ট নেই, ডাইরেক্ট কোনো সার্কিটের মধ্যে কন্ট্যাক্ট নেই, শুধুমাত্র ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে কারেন্ট ইনডিউস হচ্ছে। এটাকে আমরা বলি মিউচুয়াল ইন্ডাকশন। বোঝা গেল শুভ? হ্যাঁ স্যার। ঠিক আছে, সংক্ষেপে বলতে গেলে এটাই Yes. আছে। এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন, আর লেন্স হচ্ছে বাধা দেওয়ার যে ফেনোমেনা, ঠিক আছে, সেটা হচ্ছে লেন্স লস। Lens. ঠিক আছে, ঠিক আছে, তো
নেক্সট দিন তাহলে তোমাদের কোনটা পড়াই? নেক্সট দিন তাহলে কি তোমাদের মেজারমেন্টের কোন এটাই পড়াবো, অন্য এগুলো টেম্পারেচার সেন্সর যেগুলো ওগুলো পড়াবো? হ্যাঁ ঠিক স্যার। আছে তখন ওগুলো পড়ালে ভালো হয়, যে টেম্পারেচার সেন্সর ওগুলো। হ্যাঁ স্যার করান, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এগুলো মোটামুটি বোঝা গেল তো যেগুলো পড়ালাম? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি একটু থাক তাহলে, ঠিক আছে। আর সন্ধ্যে কি তোমরা ক্লাস করো? কোন দিন সন্ধ্যে স্যার? সন্ধ্যে কি তোমরা ক্লাস করো ইভিনিং এ, নাকি যাদের জব আছে তারা করে? না না, সবাই করে। ও আচ্ছা, সবাই করে। হ্যাঁ। আচ্ছা, মানে সবার জন্যই, ঠিক আছে। সবাই করে, সবার জন্যই ওটা, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হুম। ঠিক আছে, থ্যাংক ইউ। রেকর্ডিং Thank you, অফ sir. করলাম তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।